তো আজকে আমরা ল অ্যান্ড প্র্যাকটিসের দ্বিতীয় ক্লাসটা শুরু করব। আমরা মডিউল এটা গতদিন পড়েছিলাম, আজকে আমরা মডিউল বিটা পড়াবো। তো আমাদের যেহেতু ল অ্যান্ড প্র্যাকটিসের প্রথম ক্লাসে বলেছিলাম যে ল অ্যান্ড প্র্যাকটিসের ক্লাসের হচ্ছে দুইটা গ্রুপ, একটা হচ্ছে গ্রুপ এ, একটা গ্রুপ বি। মডিউল আমরা বিটা শুরু করছি প্রথম, সেখান থেকে অ্যান্সার করতে হবে প্রথমে তিনটা, মোট যে পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। সেখান থেকে মিনিমাম বি মডিউল থেকে আমরা তিনটা অ্যান্সার করতে পারবো এবং এ মডিউল থেকে আমরা দুইটা অ্যান্সার করতে পারবো। তো আমাদের এই টোটাল সবগুলো মিলে আমাদের 9টা ক্লাস হবে। এই জন্য ক্লাস মিস দেওয়ার চেষ্টা করেন না কেউ, যদিও বা এখানে উপস্থিতির সংখ্যা একদম কম। নুরুল কালাম ভাই কেমন আছেন? নুরুল কালাম ভাই, আমার কথা শুনতে পান? সালাম আলাইকুম স্যার। আসসালাম, শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি স্যার, শোনা ভালো যাচ্ছে। আছেন স্যার? শোনা যাচ্ছে। আচ্ছা, আর ওই নুরুল কালাম ভাই ক্লাস করা করতেছেন? মোট ছটাই ক্লাস হলো করতেছেন স্যার নাকি না, তিনটা করতেছি স্যার। কোনটা কোনটা নিছেন? ইয়েতে মানিটারি পলিসি, ল অ্যান্ড প্র্যাকটিস, আর হলো বিজনেস কমিউনিকেশন, এই তিনটা। মাইন্ডারি পলিসি ছিলেন আজকে ক্লাসে? জি ছিলাম স্যার, ওই ভিডিও অফ ছিল, গরম তো খালি গেছিলাম, এই কারণে ভিডিও অন করে দেয় আর। ও আচ্ছা আচ্ছা। পাওয়াল ভাই কতগুলো ক্লাস নিছেন? তিনটা স্যার, তিনটা। কোনটা কোনটা? লন প্র্যাকটিস, বিজনেস কমিউনিকেশন, আর হলো স্যার অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। ওই আপনি ওই বাকিগুলো পাস করছেন, ইকোনমিক্স আর না স্যার, এর আগে দিছি না, হয়নি স্যার। ইকোনমিক্স আর মাইন্ডারি পাস করছেন? না স্যার, করি নাই স্যার। তো আপনি তো, নুরুল করিম ভাই আর আপনারা দুজনেই বলি, আপনাদের হ্যাঁ, 6টা করেই করা উচিত ছিল। এটা করলে স্যার ভালো হইতো। আসলে ওই সময় দিতে পারবো পারবো না এরকম করে করে তিনটা করে ফেলছিলাম আর কি স্যার। কিন্তু সময় সময় দিতে পারবেন বলে আমার মনে হয়েছে, এবং এখনো কিন্তু সময় আছে। হ্যাঁ, জি। এখনো কিন্তু খুব বেশি কোনো ক্লাস আগায় নাই। তো আমার ক্ষেত্রে কি হবে, আমি যে সাবজেক্টগুলো নিচ্ছি, ইকোনমিক্স এবং মনিটারি পলিসি আর ল অ্যান্ড প্র্যাকটিস, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমি আবার রিপিট রিপিট পড়াই। হুম, আমি কিন্তু আচ্ছা আবার আচ্ছা। রিপিট ক্লাস নিই। মানে জি এই স্যার। সবগুলো ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আবার সবগুলো ক্লাস নিয়ে আমি একটা রিপিট ক্লাস নিই। জি সুতরাং স্যার। আমার ক্লাসে যদি দুই একটা পিছিয়ে পড়ে সমস্যার কথা না, এবং প্রশ্নগুলো নিয়ে আমি আবার ডিটেলস আলাপ করি। যদি সম্ভব হয় তাহলে করে ফেলেন। যেহেতু আপনারা একটু, আমার মনে হচ্ছে একটু এজি পারসন, অনেক শেষে এসে ক্লাস শুরু করছেন। তো আমার মনে হয় আপনারা একসাথে করে ফেললে 6টায় ঢিল মারলে অন্তত পক্ষে 4টা 5টা পাখি পড়ে যাওয়ার কথা, পাস করার কথা আর কি। স্যার রেজিস্ট্রেশন তো তিনটা করে আছি স্যার। রেজিস্ট্রেশন টাইম শেষ হয়ে গেছে না? জি স্যার, টাইম রেজিস্ট্রেশন শেষ হয়ে গেছে টাইম স্যার। জি শেষ। স্যার। তাহলে তো আর এখন আর উপায় নাই। তবে জি স্যার। যাক, অসুবিধা নাই, এই তিনটা নিয়েই করেন এবং তিনটাতে ডেডিকেটেড থাকেন আর কি। হুম, যে তিনটা একবারে পাস ইনশাল্লাহ স্যার। করা যায়। আউল ইনশাল্লাহ ভাই স্যার। কি তো অবস্থা? আমার কথা শুনে একটু হাসতেছেন যে তিনটা একবারে পাস করা যায়, চিন্তা করে একটু কষ্ট হচ্ছে নাকি? স্যার ট্রাই তো করবো স্যার, দেখা যাক কি হয় স্যার। আচ্ছা, ইনশাল্লাহ। এবং ট্রাই ট্রাই না, আমি ওই যেভাবে একটু পড়াই সেভাবে চেষ্টা করেন। আর একটু অ্যাসাইনমেন্ট দিই, হ্যাঁ, একটু খাটাখাটনির ব্যাপার থাকে, সেগুলো করেন। হুম। হুম, জি স্যার, তাহলে চেষ্টা করবো স্যার। তাহলে ইনশাল্লাহ ভালো করবেন। জি। তাহলে ভাই কোথায় আছেন, কোন ব্যাংকে আছেন? আর আমি আছি স্যার ন্যাশনাল ব্যাংকে। আচ্ছা, যাক, অসুবিধা নাই ওই, সব ব্যাংকই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া রাখেন স্যার, আমাদের তো একটু অবস্থা খারাপ এখন। সব ব্যাংক খারাপ দিন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। দিন খারাপ ও যাচ্ছে। অরিডর কিছু নাই, সবগুলো ব্যাংকই ভালো হয়ে যাবে। জি স্যার। তো আমরা প্রথমে আজকে যে ক্লাস করব, এই ক্লাসের
আহ, আমাদের আজকে প্রথম যে আইটেমটা আছে সেটা হচ্ছে ইউনিক কাস্টমার আইডেন্টিফিকেশন কোড। আমাদের ব্যাংকে যে কাস্টমার গুলো আসে, ধরেন একটা কাস্টমার যখন আসে ব্যাংকে, তখন একটা কাস্টমার অনেকগুলো অ্যাকাউন্ট করে না? জি স্যার। জি স্যার, ধরেন হ্যাঁ। একজনের একটাও থাকতে পারে, কেউ পাঁচটাও থাকতে পারে। এখন পাঁচজনের জন্য তো আর পাঁচটা আইডেন্টি খোলা যাবে না, একজন ব্যক্তি তো একই রকম, তাই না? একজন যদি পাঁচটা হুম। অ্যাকাউন্ট খোলে, তো তার জন্য কোড থাকে কিন্তু একটা, যেটা সিআরএম কোড বলে আমরা, ক্রেডিটের ক্ষেত্রে সিআরএম কোড বলে। তেমনি আমাদের ইউসিআইসি কোড থাকে একটা, ডিপোজিট যারা খুলতে আসে তাদের জন্য একটা কোড থাকে, পার্টিকুলার কোড। সেই কোডের মাধ্যমে আমরা তার যতগুলো অ্যাকাউন্টই থাকুক না কেন, আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই কাস্টমার অমুক ওই ওই কাস্টমারই। মানে একটা কোড দিয়ে আমরা যেন আইডেন্টিফাই করতে পারি, একটা কাস্টমার যদি 10টা অ্যাকাউন্টও থাকে, তাকে সহজে আইডেন্টিফাই করার জন্য একটা কোড করে থাকি আমরা, যেটা সিআরএম কোড বলে অনেক ব্যাংকে। তো সেই কোডটাই মূলত ইউসিআইসি কোড, ইউনিক কাস্টমার আইডেন্টিফাই কোড। মানে ওই কোডের ভিতরে তাকে আইডেন্টিফাই করা সহজ হবে। তার 10টা অ্যাকাউন্ট থাকুক, 20টা অ্যাকাউন্ট থাকুক, যতগুলো লোন থাকুক, ডিপোজিট থাকুক, যা অ্যাকাউন্ট থাকুক না ব্যাংকে, একটা কোডের মাধ্যমে যখন কোনো কাস্টমারকে আইডেন্টিফাই করা যায় সহজে, সেটাকে বলে ইউসিআইসি কোড। এবং প্রত্যেকটা প্রত্যেকটা কাস্টমারের জন্য যখন ইউনিক কোনো কোড দিয়ে তাকে আইডেন্টিফাই করা হয়, তাকে বলা হচ্ছে ইউসিআইসি কোড। আইসি কোড ইজ এ ইউনিক আইডেন্টিফায়ার দ্যাট ইজ অ্যাসাইন্ড টু ইচ কাস্টমার অফ ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তার মানে সহজে কোনো কাস্টমারকে খুঁজে পাওয়ার জন্য যে কোড, তার জন্য যে কোড ক্রিয়েট করা হয়, তাকে বলে ইউসিআইসি কোড। এটি কি হেল্প করে? হেল্প করে অ্যাভেলেবিলিটি আইডেন্টিফাই হবে কাস্টমার, অর্থাৎ ওই কাস্টমারটা কে, তার যে অ্যাকাউন্টে থাকুক না কেন তাকে আইডেন্টিফাই করার জন্য, তাকে ইজি ট্র্যাক করার জন্য, ইজি ট্র্যাক করার জন্য ইজি ট্র্যাক করার জন্য আইডেন্টিফাই হবে কাস্টমারের জন্য। আমি যে নোটগুলো দিচ্ছি, আওয়াল ভাই নোটগুলো পাইছেন? জি স্যার, পাইছি স্যার। ওই নোটগুলোর ক্ষেত্রে একটু দাগ দিয়ে রাখবেন, যেমন এখানে বেনিফিট গুলো কি বলতেছি, যে আইডেন্টিফাই হবে কাস্টমার। এখানে 2 নম্বরে কি বলতেছি, ইজি ট্র্যাক অফ দেম, ইজি ট্র্যাক অফ কাস্টমার। হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে কি হেল্প হয়, ব্যাংক মে ট্র্যাক ইউর ট্রানজাকশন স্মুথলি। এবং ব্যাংক কি করতে পারে, তার ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো মনিটর করতে পারে এবং হেল্প বেটার অ্যাপ্রোচ টু রিস্ক প্রোফাইলিং অফ কাস্টমার। অর্থাৎ তার যে ফিনান্সিয়াল ট্রানজাকশন গুলো আছে, সেটাকে সহজে মনিটর করতে পারে, এবং তার ব্যাংকের জন্য কি হয়, যে রিস্ক যদি থাকে সেই রিস্ক গুলো সে আইডেন্টিফাই করতে পারে খুব সহজে। সাধারণত কি ধরনের রিস্ক আছে, সিটিআর এসটিআর রিস্ক আছে ডিপোজিটের ক্ষেত্রে, সেই রিস্ক গুলো সে সহজে আইডেন্টিফাই করতে পারে। এইটা আমরা মোটামুটি সবাই জানি। কেওয়াইসি, কেওয়াইসির ফুল মিনিং হচ্ছে নো ইওর কাস্টমার। নো কাস্টমার। হ্যাঁ, তো কেওয়াইসির ফুল মিনিং তো এইটাতে বেসিক্যালি কি হয়, এটা ব্যাংক কি করে, এর মাধ্যমে ব্যাংকের কাস্টমার যারা আসে তাদের ইনফরমেশন গুলা, তাদের টোটাল যে ইনফরমেশন গুলো থাকে সেটা আইডেন্টিফাই করে, এবং তার যে কাস্টমার থাকে তার ফুল অ্যাড্রেস এটাতে রাখে। নো ইওর কাস্টমার মানে কি, কাস্টমার সম্পর্কে জানা। এবং একটা কাস্টমার সম্পর্কে জানতে গেলে কি, তার যত রকম তথ্য আছে, তার অ্যাড্রেস, তার পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তার টিন নাম্বার, তার যদি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার থাকে সেই নাম্বার, এবং তার ফ্যামিলি সম্পর্কিত তথ্য, সবগুলো যে তথ্যের মাধ্যমে রাখা হয়, যে কাগজের মাধ্যমে ধারণ করা হয়, তাকে সেটাকে বলা হচ্ছে নো ওয়াইসি, কেওয়াইসি বা নো ইওর কাস্টমার। তো এটা রিকোয়ার্ড কেন? এটা রিকোয়ার্ড হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে, যে কেওয়াইসি গাইডলাইন, বাংলাদেশ ব্যাংক ম্যান্ডেট ব্যাংকস কালেক্ট 3 টাইপস অফ প্রুফ ফর দ্য কাস্টমার। একটা কাস্টমারের প্রুফ করার জন্য কেওয়াইসি গাইডলাইনে, বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন আছে, কেওয়াইসি তে 3টা জিনিস থাকতে হয়। সেটা কি কি থাকতে হয়? প্রুফ অফ আইডেন্টিটি। আমরা যখন কেওয়াইসি ফর্ম ফিল আপ করি, দেখবেন যে এনআইডি নাম্বার থাকে কাস্টমারের, এনআইডি নাম্বার, অর্থাৎ কাস্টমারের এনআইডি নাম্বারটা থাকে, কাস্টমারের অ্যাড্রেস থাকে, আর তার রিসেন্ট ফটোগ্রাফ থাকে। এই 3টা জিনিস কেওয়াইসি ফিল আপ করার সময় আমরা এই 3টা জিনিস তাকে নিয়ে থাকি। হুম, তো এটা কেন নিয়ে থাকি বেসিক্যালি, এটা নিয়ে থাকি এই কারণে যে কেওয়াইসি ইজ রিকোয়ার্ড টু এস্টাবলিশ দ্য আইডেন্টিফাই অফ দ্য ক্লায়েন্ট, ভেরিফাইং দ্য ক্লায়েন্টস আইডেন্টিফাই বাই ইউজিং রিলায়েবল ইন্ডিপেন্ডেন্ট সোর্স অফ ডকুমেন্ট ডাটা সোর্স ইনফরমেশন। অর্থাৎ একটা কাস্টমারকে সহজে কিভাবে আইডেন্টিফাই করা যায়, তাকে সহজে কিভাবে পাওয়া যায়, তার তার সে যদি অনেক সময় দেখা যায় আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট হইতে পারে, যে ডিপোজিট আমাদের
ক্লেম ক্লেম করতেছেন, অনেকে টাকা রেখে যায়। এই যে এখন এখন যে সরকার, এখন দেখবেন যে অনেক আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট বেরোচ্ছে, মানে টাকা রাখছে কিন্তু টাকা নিতে আসতেছে না, এরকম অনেক কাস্টমার পাওয়া যাবে। হুম। তো আনক্লেম ডিপোজিটের প্রসিডিউর আমরা পরে পড়বো, আমাদের এখানে আছে আনক্লেম ডিপোজিট প্রসিডিউর কি, এটা পরীক্ষা আসে। হুম। তো আনক্লেম ডিপোজিটের প্রসিডিউর আমরা তখন পড়বো। তো কেআইসি এবং ইউসিআইসি কেন দরকার, এটা কি মোটামুটি বোঝা গেছে নুন করিম ভাই? জি স্যার, ক্লিয়ার স্যার, স্যার বুঝতে পারছি। এরপর হচ্ছে ই কেওয়াইসি, এটা নতুন উদ্ভব হচ্ছে, যে আমাদের যে ইলেকট্রনিক কেওয়াইসি আর কি। এটা নতুন ফর্মের সাথে আমাদের আসছে। আমাদের এই যে নতুন যে ফর্ম আসছে, সে আগে তো ফর্ম ছিল অনেক 12টা পৃষ্ঠা ছিল, এখন একটা পৃষ্ঠার একটা নতুন ই কেওয়াইসি আসছে, যে অটোমেটিকলি কাস্টমারের যে আইডেন্টিফাই গুলো আসে সেটা অটোমেটিক ডিজিটাল ফর্মে রাখার জন্য। তো ডিজিটাল ফর্মে রাখার জন্য এটা কি জন্য হচ্ছে, এটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে ইফিসিয়েন্সি আছে, আমাদের হচ্ছে কাগজ অনেক সময় হারায় যেতে পারে, সেজন্য ডিজিটাল প্ল্যাটফর্মে ইলেকট্রনিক ওয়েতে রাখার জন্য ই কেওয়াইসির উদ্যোগ করা হয়েছে। যে আমাদের এই যে আরো আরো দ্রুত ওয়েতে আমরা কিভাবে তার আইডেন্টিফাই করতে পারি, ইফেক্টিভনেসটা বাড়ানোর জন্য, ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য, এবং হিউম্যান এররটা যাতে কমে যায়, সেই জন্য আমাদের অ্যাকুরেসি বাড়ানোর জন্য, হিউম্যান এরর অ্যাকুরেসি বাড়ানোর জন্য, আমাদের এস্টাবলিশ গুড গভর্নেন্সের জন্য। হুম। এবং যাতে দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা ই কেওয়াইসিতে যদি কোনো চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমাদের আবার কিন্তু অথরাইজেশন লাগে। অর্থাৎ আমি অনেক সময় অ্যাকাউন্ট ওপেনিং এ যে বসে, সে অনেক সময় দেখি যে কোনো চেঞ্জও করতে চায়, তখন আমরা তার যে হায়ার অথরিটি আছে, আর অথরাইজেশন একটা লাগে, আর তার মাধ্যমে কিন্তু ওই ইকোয়াইসি প্রোফাইলটা চেঞ্জ করা লাগে। এই জন্য ইকোয়াইসির উদ্যোগ করা হয়, যাতে আমাদের হিউম্যান ইরর থাকলে সেটা রিস্কটা রিডিউস হয় আর কি। হ্যাঁ। এরপরে কাস্টমার ডিউ ডিলিজেন্স, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, সিডিডি অ্যান্ড ইডিডি এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার ক্ষেত্রে। সিডিডি কি জিনিস? সিডিডি হচ্ছে বেসিক্যালি, এটা দুই ওয়েতে করা থাকে, একটা হচ্ছে কাস্টমারের প্রেক্ষাপটে, আরেকটা হচ্ছে মানে যে আমরা আমরা আপনার যে আমি আপনি যে ইন্ডিভিজুয়াল আছে তাদের প্রেক্ষাপটে, আরেকটা হচ্ছে আমাদের যে ইনস্টিটিউট গুলো আছে তাদের প্রেক্ষাপটে। তো সিডিডি তে আসলে আমাদের একটা ইন্ডিভিজুয়াল এবং একটা কাস্টমারের যত রকম জিনিস আছে, সেইটাতে আসলে গ্যাদারিং করে রাখা হয়, মানে কাস্টমার ডিউ ডিলিজেন্স। এটা হচ্ছে আমাদের যে ইনফরমেশন গুলো আছে, সেইগুলা যে আমরা যে ইনফরমেশন গুলো দিই, ইন্ডিভিজুয়াল যে ইনফরমেশন গুলো দেয়, আমাদের যে কাস্টমার যে ইনফরমেশন গুলো দেয়, সেটার আসলে ভেরিফাইং এর জন্য ইনফরমেশনটা ভেরিফাইং করে, এবং আমাদের রিস্কটা মিনিমাইজ করে, এবং ম্যানেজমেন্ট এবং রেগুলেটরি যে লিগাল এবং রেগুলেটরি অব্লিগেশন থাকে, সেটাকে ফুলফিল করে। তা সিডিটির মেন উদ্দেশ্য হচ্ছে, তাহলে কি বুঝলাম আমরা, আমরা যে ইন্ডিভিজুয়াল এবং ইনফরমেশন এবং ইনস্টিটিউট যে ইনফরমেশন গুলো প্রোভাইড করে, সেই সেই ইনফরমেশন গুলোকে ভেরিফাইং করার একটা প্রসেস। সে ভেরিফাইং করার মেইন উদ্দেশ্য কি, আমাদের যে ইনফরমেশন কোনো রিস্ক থাকলে সেটা রিডিউস করবে, এবং ম্যানেজমেন্টের যে লিগাল এবং রেগুলেটরি অব্লিগেশন থাকে সেইটাকে ফুলফিল করবে। সেই সাথে সাথে কি হবে, ফিনান্সিয়াল ক্রাইম যেগুলো থাকবে সেগুলোকে রিডিউস করবে। সেটাকে আমরা একটু প্রোটেক্ট দিবে। সিডিডির পড়াশোনাগুলো, সিডিডি একটু যদি লাইনগুলো পড়ি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। The CDD, the customer due diligence process involves gathering and verifying information. অর্থাৎ আমাদের যে ইনফরমেশন গুলো আমরা নিই কাস্টমার থেকে এবং ইনস্টিটিউট থেকে, সেগুলোকে ভেরিফাইং করে। ফর কারণ কি, কারণ হচ্ছে অনগোয়িং রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্কটাকে অ্যাসেসমেন্ট করার জন্য। সাথে কি করে, সে ম্যানেজমেন্টকে হেল্প করে টু ফুলফিল দেয়ার লিগাল অ্যান্ড রেগুলেটরি অব্লিগেশন। ম্যানেজমেন্টের যে লিগাল এবং রেগুলেটরি অব্লিগেশন আছে সেগুলোকে ফুলফিল করে, এবং আলটিমেটলি ফাইনালি সে কি করে, প্রোটেক্ট দেমসেলস ফ্রম ফিনান্সিয়াল ক্রাইম। যে কোনো ধরনের ফিনান্সিয়াল ক্রাইম থেকে অর্গানাইজেশনকে মুক্ত রাখার জন্য বেসিক্যালি সিডিডি মাধ্যমে ভেরিফাইং ইনফরমেশন গুলো ভেরিফাই করে আসলে ফিনান্সিয়াল ক্রাইম গুলো প্রোটেক্ট করে। এবং কোন কোন ইনফরমেশন গুলো সিডির মাধ্যমে গ্যাদার করে, কোন কোন ইনফরমেশন গুলো গ্যাদার করে এবং ভেরিফাই করে, কোনগুলা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হচ্ছে এইগুলা: ফুল নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্লেস অফ বার্থ, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ন্যাশনালিটি, এনআইডি, টিআইন, অকুপেশন, সিগনেচার, প্রেজেন্ট কনসেন্ট ফর্ম। এগুলো হচ্ছে আমাদের সিডির ক্ষেত্রে, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো গ্যাদার করে এবং ভেরিফাই করে। আর এন্টিটির ক্ষেত্রে কি করে, কর্পোরেশন, টাইপস অফ কর্পোরেশন, ডেট অফ ইনকর্পোরেশন, প্লেস অফ ইনকর্পোরেশন, বোর্ড অফ রেজলিউশন, আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, অ্যানুয়াল রিপোর্ট, শেয়ার হোল্ডার, ডিরেক্টরস, ম্যানেজমেন্ট এন্ড বেনিফিশিয়াল ওনার।
মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কি জিনিস? মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন কি জিনিস? সাইফুল আছেন নাকি? মেমোরেন্ডাম জি হচ্ছে আছি। গ্রুপ মিটিং। সাইফুল বলেন। সরি, আবার একটু বলবেন। মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন কি জিনিস? মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন একটা লিমিটেড কোম্পানি কিভাবে পরিচালনা করা পরিচালিত হবে, হবে ব্যাংক অপারেট করবে। মেমোরেন্ডামটা এই বলেন, ডিটেইলটা আগে মেমোরেন্ডাম বলেন। ঠিক স্পেসিফিক করে বলতে পারতেছি না। স্যার একটু বলেন, মেমোরান্ডামটা মনে হয় স্যার বলতেছিলেন। স্যার মেমোরান্ডামটা মনে হয় শেয়ার পোর্শন গুলো উল্লেখ থাকে মনে হয় শেয়ার হোল্ডার। ইয়াকুব কি বলতে চাইছিলেন ভাই? না স্যার, মেমোরেন্ডাম হচ্ছে আমাদের বিভিন্ন ইনফরমেশন, অর্থাৎ কোম্পানির নাম, অ্যাড্রেস, অবজেক্ট, এগুলো হচ্ছে মেমোরেন্ডাম থাকে। আর আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন কিভাবে কোম্পানিটা পরিচালিত হবে সেটা হচ্ছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে থাকে। আর্টিকেল। ক্লিয়ার? জি স্যার। তারপর আবার একটু বলবেন স্যার। মেমোরেন্ডামে থেকে হচ্ছে কোম্পানির নাম, অ্যাড্রেস, অবজেক্ট। অ্যাড্রেস, অবজেক্ট, Object, মেমোরেন্ডাম। আর আর্টিকেল হচ্ছে আর আর্টিকেলস কিভাবে কোম্পানি পরিচালিত হবে। পরিচালিত ব্যাংক অপারেট করবে বা। ওকে স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সিডিডির পর হচ্ছে ইডিডি, এনহান্স ডিউ ডিলিজেন্স। এখন একটা কাস্টমারে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাইলাম, সেগুলো আমরা গ্যাদার করলাম, ইনফরমেশন গ্যাদার করে আমরা সেগুলো ভেরিফাইং করলাম। তো এখন জেনারেল, এটা হচ্ছে জেনারেল ওয়েতে। এখন যদি একটু এক্সট্রা ওয়েতে করতে চাই, আমরা যদি একটু এনহান্স ওয়েতে করতে চাই, একটু বাড়াই করতে চাই, তার ইনফরমেশন গুলোকে যদি ভেরিফাই করার জন্য আরেকটু গ্যাদার, এই যে ইনফরমেশন গুলো বললাম সেটাকে আরেকটু এক্সট্রা ওয়েতে করবো। যেমন আমাদের এএমএল যে প্রসেস আছে, সেই তার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো মাইন্ড লন্ডারিং এর সাথে জড়িত কিনা, কোনো কিছু মাইন্ড লন্ডারিং এর সাথে কোনো বিষয় রিলেটেড আছে কিনা, সেখানে আমাদের যে টিপি নেব, তার কাছ থেকে আমরা টিপি নেব, তার কাছ থেকে আমরা সিটিআর নেব, তার কাছে এসটিআর নেব, আমাদের যে রিস্ক প্রোফাইল গুলো আছে সেগুলো, সে যে রিস্কের যে গ্রেটার দেন 15 হচ্ছে কিনা সেগুলোকে স্ক্রুটিনি করব। তো এই যে আরেকটু এক্সট্রা ওয়েতে যখন সেগুলোকে স্ক্রুটিনি করে আমরা রিস্ক মিনিমাইজ করার চেষ্টা করব, সেটাকে বলা হচ্ছে ইডিডি, এনহান্স ডিউ ডিলিজেন্স। প্রথমে কাস্টমারের কি নর্মাল বিষয়গুলো, যে তার কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস নাম্বার, টিন নাম্বার, বিন নাম্বার, হ্যাঁ, মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, এইগুলো আমরা দেখতেছি। পরে কি করতেছি আমরা, এএমএল প্রসেসটাকে যখন এটার সাথে অ্যাড করতেছি সিডিডির সাথে, তখন সেটা হচ্ছে ইডিডি। ক্লিয়ার? স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো এন্টি মানি লন্ডারিং এর যে স্ক্রুটিনিং, মাইন্ড লন্ডারিং প্রসেসটা যখন এটার সাথে অ্যাড করতেছি, সেখানে আমাদের মাইন্ড লন্ডারিং কিন্তু অনেক কিছু চলে আসে, যেমন তার অকুপেশনটা আসে, তার ভলিউম অফ অ্যাসেট আসে, তার আদার্স কোনো সোর্স আসে কিনা, তার সিটিআর আছে কিনা, তার এসটিআর আছে, এসটিআর এ তার টিপি কি পরিমাণ ট্রানজাকশন হবে, তার রিস্ক প্রোফাইলটা কি আছে, এইগুলো সবগুলো, তার অকুপেশন সহ অ্যাসেট ভলিউমটাও সব এর সাথে ট্যাগ হবে, সোর্সেস অফ ইনকামটা আসবে, নেচার অফ দ্য বিজনেস রিলেশনশিপ, এগুলো সব অ্যাড হবে। তাহলে এইগুলো সব অ্যাড হবে, তাহলে আমাদের সিডিডির সাথে যখন এএমএল প্রসেসটা অ্যাড হবে এবং একটু বেশি ওয়েতে যখন স্ক্রুটিনি করার জন্য আমরা রিস্ক মিনিমাইজ করার জন্য যাব, তখন সেটাকে বলে ইডিডি। এবং সেই ইডিডির সাথে আমাদের কি হবে, স্যার একটা কোশ্চেন ছিল স্যার সরি, একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার ইডিডি কি স্যার ইন্ডিভিজুয়াল এন্টিটি দুই ক্ষেত্রে হয় নাকি শুধু এন্টিটির ক্ষেত্রে হয়? দুই ক্ষেত্রেই হবে, এটা তো Individual plus- প্রত্যেকের ক্ষেত্রেই হবে, কারণ হচ্ছে প্রত্যেকেরই তো সিটিআর এসটিআর হয়, প্রত্যেকের ক্ষেত্রে স্যার, রিস্ক প্রোফাইলটা হয়, প্রত্যেকের ক্ষেত্রে অকুপেশন হয়, প্রত্যেকের ক্ষেত্রে ভলিউম অফ অ্যাসেটটা আসে, তাই না? প্রত্যেকের ক্ষেত্রে নেচার অফ দ্য বিজনেস রিলেশনশিপ, যেমন আমার আপনার ক্ষেত্রে অকুপেশন আসবে, তাহলে আমি আপনি ইন্ডিভিজুয়াল, আমার আপনার ক্ষেত্রে ভলিউম অফ অ্যাসেট আসবে, আবার কেউ কেউ ক্ষেত্রে নেচার অফ বিজনেস রিলেশনশিপ আসতে পারে, তাই না? এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা জিনিস নিয়ে এমএল প্রসেস সবার জন্য প্রযোজ্য। আলাদা বুঝতে পারছেন? জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পেপস, মানে পলিটিক্যাল এক্সপোজড পারসন, বা আইপি হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পারসন, পলিটিক্যাল এক্সপোজড পারসন বা ইনফ্লুয়েন্সিয়াল পারসন। এই ধরনের লোকদের অ্যাকাউন্ট করার ক্ষেত্রে, যারা আমরা পলিটিক্যাল পারসন আছে বা আমাদের যাদের ইনফ্লুয়েন্সিয়াল পারসনরা আছে, তাদের অ্যাকাউন্ট করার ক্ষেত্রে এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে যে হু আর দা
পলিটিক্যাল এক্সপোজ পারসন, হু আর দ্য ইনফ্লুয়েন্সিয়াল পারসনস। তো এইটা নিয়ে ছোট ছোট প্রশ্ন অনেক সময় পরীক্ষা আসে। তো এদের ক্ষেত্রে অ্যাকাউন্ট করার ক্ষেত্রে বেশ কিছু জিনিস চেক করতে হয়, এবং কারা কারা এরা, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু সম্মান যেমন করবেন, তেমন তাদের রিস্কও কিন্তু অনেক বেশি। অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে রিস্ক অনেক বেশি। আপনি সম্মান দেখাবেন ঠিক আছে, কিন্তু তাদেরকে কিন্তু অলওয়েজ রিস্কে রাখবেন, কারণ এদের এখন এখন তো অনেকেই বলেন। রিস্কে আছে, হ্যাঁ, এখন অনেক ব্যাংকার রিস্কে থাকবে না। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। ওই যে আইপির অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট আছে না, আইপি অ্যাকাউন্ট গুলো। ইনফ্লুয়েন্সিয়াল পারসন তো হিউজ অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, পারসন যদি কারা হতে পারে সেই অ্যাকাউন্ট গুলো একটু দেখেন যে কারা হইতে পারে। হ্যাঁ, যে হেড অফ দ্য স্টেট অফ গভর্নমেন্ট, মিনিস্টার, ডেপুটি অফ স্টেট মিনিস্টার, হেড অফ দ্য পার্লামেন্ট, মেম্বার্স পার্লামেন্ট, মেম্বার্স অফ গভর্নেন্স বডিজ, পলিটিক্যাল পার্টিস, অর্থাৎ আমাদের এমপি, মন্ত্রী, সরকার যারা আছে আর কি। হ্যাঁ, সিনিয়র পলিটিশিয়ান, সে কাউন্সিলরও হইতে পারে, সে ইউনিয়ন পরিষদের মেম্বারও হইতে পারে। তো এবারে মেম্বার অফ দ্য সুপ্রিম কোর্ট, মেম্বার অফ দ্য কোর্ট। এটা কিন্তু আমাদের আমাদের একটা ওই যে 26 নম্বর সার্কুলার যেটা এমএল, এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে এখানে ক্লিয়ার করে কারা দেওয়া হয়েছে, আইপি। কিন্তু ওইখানে ধরেন তো অত বড় পড়ে তো আর সোজা মানে 26 নম্বর সার্কুলার পড়ে তো আর এইভাবে পরীক্ষা খাতায় লেখা সম্ভব না। না, যেমন ওখানে ক্লিয়ার করে বলা হয়েছে সিটি কর্পোরেশনের মেয়ররা আইপি, কিন্তু কোনো পৌরসভার মেয়র আইপি হবে না। যদি সে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল হয় তাহলে সেও এর না, মধ্যে- সে পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল। ওইখানে এইরকম করে কিছু ইয়ে করা হয়েছে, মানে এগুলো নিয়ে কি বলে, এগুলো নিয়ে যে অনেক লিস্ট বিতর্ক গুলো তো আছে। বলে দেওয়া হয়েছে। এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, আচ্ছা, কারণ আচ্ছা। হচ্ছে আমাদের দেশে যে পৌরসভার যারা মেয়র হয় বা পৌরসভার যারা হয় তারা কিন্তু কেউ পলিটিক্যাল বাইরে হয় না। না, আমি সেটা বলতেছি না, শাহজাদপুর পৌরসভার মেয়র আইপি হবেন না। আচ্ছা, আমি কি বুঝাতে পারছি কিনা, এরকম আর কি ব্যাপারটা। এইখানে ওইভাবে টেকনিক্যালি কিন্তু পড়ার দরকার নাই, ওইভাবে টেকনিক্যালি পড়ার দরকার নেই, তাহলে আপনার সমস্যা হবে। না, সমস্যা হবে। হ্যাঁ, হ্যাঁ, ওইভাবে সেটাই। পড়ার দরকার নেই। এইভাবে যেভাবে দিচ্ছি এইভাবে পড়ান। আর এই পরীক্ষায় পেপস আসলে এত কিছু লিখতেও যাবেন না। পরীক্ষা আসে লিখবেন হেডস অফ দ্য গভর্নমেন্ট, মিনিস্টার, মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, মেম্বার্স অফ দ্য গভর্নেন্স বডিজ, সিনিয়র পলিটিশিয়ান, মেম্বার অফ সুপ্রিম কোর্ট, মেম্বার অফ কোর্টস অডিটর, অ্যাম্বাসেডার। হ্যাঁ, এইভাবে এত কিছু না, 6-7টা পয়েন্ট, এবং প্রত্যেকটার প্রথম প্রথম পয়েন্ট গুলা, কারণ আপনি এত লিখতে সময় থাকবেন, আপনার হিউজ প্রশ্ন আসে পরীক্ষায়, জি স্যার, অনেক প্রশ্ন আছে। হিউজ প্রশ্ন আসে পরীক্ষায়, একটার ভিতরে চারটা 5টা করে অ্যাড করা থাকে, একের মধ্যে এ বি সি, সে তার সাথে আবার 2টা করে কোশ্চেন থাকে। অনেক লেয়ার আছে। আচ্ছা, ক্যাটাগরি অফ পেপস যদি বলা হয়, পরীক্ষা যদি আসে ক্যাটাগরিজ অফ পেপস, তাহলে পরীক্ষায় পেপস হচ্ছে বেসিক্যালি 3 প্রকার। একটা হচ্ছে ফরেন পেপস, অর্থাৎ ফরেন ইনফ্লুয়েন্সিয়াল যদি থাকে, যেমন ফরেন অ্যাম্বাসেডর থাকে এরা। এক হচ্ছে ডোমেস্টিক পেপস, আমাদের ওই একটু আগে যেটা পড়লাম। আর আইপি। হ্যাঁ, চিপ অর সিমিলার হাই র্যাঙ্কিং পজিশন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের যারা চিফ অথবা সিমিলার হাই র্যাঙ্কিং পজিশন যারা আছে, অর্থাৎ যারা ফরেনার আর কি। ইউএনডিপি। হ্যাঁ, আমাদের দেশে যারা সেভ দ্য চিলড্রেন, ইউএনডিপি, হ্যাঁ, এই কেয়ার, এই সমস্ত ইউনাইটেড জায়গায় যারা নেশনস। আছে, ফরেনার যারা আছে, এবং এই সমস্ত জায়গায় বাংলাদেশিরাও যদি ওইরকম সিমিলার হাই র্যাঙ্কিং পজিশনে যদি কেউ থাকে, সেও এই পেপস এর আন্ডারে আসে। তো ক্যাটাগরিজ অফ পেপস এইগুলো নিয়ে কোনো সমস্যা আছে? স্যার এদের আমি ক্ষেত্রে একটু স্যার এএমএল থেকে পারমিশন লাগবে, এএমএল ডিপার্টমেন্ট হ্যাঁ, থেকে। এটা প্রায়র পারমিশন ছাড়া অ্যাকাউন্ট খুলতে পারবেন না। জি জি। হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, একটা জিনিস আমি অ্যাকাউন্ট একটু ওপেনিং এর জানতে ক্ষেত্রে, চাচ্ছি। অ্যাকাউন্ট ওপেনিং, হ্যাঁ বলেন সাইফুল, বলেন। আচ্ছা, পেপস একদম ক্যাটেগরিক্যালি দে আর ফরেনার্স। বুঝি নাই কা। মানে পেপস মানে হচ্ছে ফরেনার্স, আইপি মানে হচ্ছে লোকাল। হ্যাঁ হ্যাঁ,
এটা নিয়ে অনেক ভুল তথ্য, ভুলভাল রকম ইয়া হয়। পেপস মানে নন নন বাংলাদেশি, না সে না এখন না বাংলাদেশে না না চাকরি করুক পেস মানে কিংবা পেস মানে নন বাংলাদেশি না। লোকাল পেপস তো আছে, পলিটিক্যাল লোকাল না, এক্সপোর্ট আছে। লোকাল পেপস হলো আইপি। হ্যাঁ, ইনফ্লুয়েন্সিয়াল পার্সন আর ডোমেস্টিক পলিটিক্যাল এক্সপোজ পার্সন, আপনি বোঝার চেষ্টা করেন। হুম একটা হচ্ছে হুম হুম পলিটিক্যাল এক্সপোজ পার্সন, একটা হচ্ছে ডোমেস্টিক পলিটিক্যাল এক্সপোজ পার্সন। হ্যাঁ, এই হুম ডোমেস্টিক পলিটিক্যাল এক্সপোজ পার্সনকে অনেক সময় আইপি বলা হয়, মানে এটা সুবিধার্থে বলা হয়েছে আর কি। ডোমেস্টিক মানে মানুষ যাতে গোলায় না ফেলে আর কি। হুম হুম। একটা ফরেন পেপস একটা ডোমেস্টিক পেপস, দুটাই পেপস। ডোমেস্টিক আচ্ছা পেপসকে আচ্ছা। বোঝানোর জন্য সহজভাবে এটাকে আইপি বলা হয়েছে, কিন্তু ডোমেস্টিক পেপস ডোমেস্টিক পেপসি। স্যার আমি একটু বলি স্যার, অ্যাড করি। এটা হচ্ছে স্যার ধরেন ওই কি বলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আছে, ধরেন আহ, আরো বড় বড় ধরেন পরমাণু কমিশনের চেয়ারম্যান, ওয়াসার এইসব এমডি হতে ক্ষেত্রে পারে, ওয়াসার এমডি হতে এগুলোর পারে। ক্ষেত্রে আইপি পার্সনের মধ্যে পড়ে। আর হ্যাঁ হচ্ছে যেগুলো রাজনৈতিক নেতারা আছে বা মিনিস্টার ইয়ারা আছে, ওরা হচ্ছে ট্যাপের মধ্যে পড়ে, লোকাল ট্যাপ। আমি ওটা বোঝাতে চাচ্ছি। না না না, আমাদের দেশের ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম বিএনপির না, ব্যাপারটা মহাসচিব এরকম না। হলো আইপি। আমি বলি, এই সাইফুল আমি বলি, ওই পেপস জি জি। দুটাই পেপস, একটা ফরেন পেপস একটা ডোমেস্টিক পেপস। হ্যাঁ, পেপস এর মধ্যে কোনো ভাগ নাই, পেপস দুইটাই সমান। এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশিদের ক্ষেত্রে সহজবোধ্য করার জন্য যাতে না গোলায় ফেলে, এই জন্য বাংলাদেশিদেরকে আইপি বলা হয়, ডোমেস্টিক পেপকে আইপি বলা হয়। এটা তো আমি ইসেই বলা আছে, ক্যাটাগরি 2 এর মধ্যে লেখা আছে তো সাইফুল, এটা ভুলাচ্ছেন কেন আপনি? না না, আমি ক্লিয়ার এই জন্য আমি এই যে বলি ব্যাপারটা। ডোমেস্টিক পেপ হ্যাঁ, ফরেন পেপ ডোমেস্টিক অ্যাকচুয়ালি পেপ, এই ডোমেস্টিক পেপকে এই যে ব্র্যাকেটে লেখা আছে নোন অ্যাজ ইনফ্লুয়েন্সিয়াল পারসন আইপিস ইন বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা স্পষ্ট লেখা আছে। বলতেছি যেটা এএমএল সার্কুলার যখন চালু হয় তখন ওই ফরেন পেপস এন্ড ডোমেস্টিক পেপস কথাটা বলা হইতো। এইখানে কনফিউশন হওয়ার কারণে পেপস কে থেকে আইপি কে আলাদা করে ফেলা হয়েছে। হ্যাঁ, ওটা তো আমি এখানে লিখে দিছি। হ্যাঁ হ্যাঁ, না, এখানে আপনার লেখাটা ক্লিয়ার, কিন্তু এটা নিয়ে খুবই আশ্চর্যজনক ভাবে আমি একটু শেয়ার করি। আমি তো আমার ট্রেনিং একাডেমিতে ক্লাস নেই, এএমএল পড়াই। এএমএল এর এই পেপস নিয়ে রূপ দুনিয়ার যত, মানে আমরা পরীক্ষা প্রতি বছর তো আমাদের এএমএল একটা ক্লাস ইয়ে করতেই হয়, পরীক্ষা নিতেই হয় সবাইকে। এই জায়গাটাতে সবাই ভুল করে। এই জন্য বলছি যে আমরা যখন 10-12 বছর 12-13 বছর আগে যখন এএমএল এর সার্কুলার গুলো চালু হয়, এই ফরেন পেপস ডোমেস্টিক পেপস গুলো কথা বলা হইতো। এখন আস্তে আস্তে এই পেপস এন্ড আইপি এই কথাটাই ইয়া হয়। এটা যাতে সবাই একটু ক্লিয়ার থাকেন আর কি। আইপি মানে লোকাল বা ডোমেস্টিক পেপস, ফরেন পেপস মানে বাংলার ইয়ে। এখন যদি রাহুল গান্ধী আমার এখানে অ্যাকাউন্ট খুলতে আসে, সেটা হবে পেপস। হ্যাঁ, উনি আমার এখানে অ্যাকাউন্ট খুলতে চাইলে পারেন, অবশ্যই পারেন, কোনো সমস্যা নাই। ব্যাপারটা এইরকম আর কি। আমি যদি ভুল বলে থাকি কারেকশন করে দিয়ে। না, ওটা তো লেখাই আছে এখানে, এখানে তো লেখাই আছে, হ্যাঁ হ্যাঁ। লেখা আছে স্পষ্ট। এটা 2 নম্বর ক্যাটাগরিতে স্পষ্ট লেখা আছে। জি। আচ্ছা, হু শুড বি তারপরে কনসিডার্ড এফএটিএফ, এখানে একটা কোশ্চেন আসতে পারে, হু শুড বি কনসিডার্ড অ্যাজ এ ফ্যামিলি মেম্বার এন্ড ক্লোজ অ্যাসোসিয়েট অফ পেপ। মানে এই পেপের কারা ফ্যামিলি মেম্বার এবং কারা ক্লোজ অ্যাসোসিয়েট। হ্যাঁ, ফ্যামিলি মেম্বার অফ পেপ উইল বি স্পাউস অর সিভিল পার্টনার, চিলড্রেন এন্ড দেয়ার স্পাউস অর প্যারেন্টস। হ্যাঁ, আর ক্লোজ অ্যাসোসিয়েট কারা হইতে পারে, ধরেন ওনার সাথে পার্টনারশিপে কোনো ব্যবসা করে এরকম। হ্যাঁ, অথবা সোল বেনিফিট ওনারশিপ অফ লিগাল এন্টিটি, কোন এন্টিটিতে আপনি বেনিফিট পাইতে পারেন, এরাও আপনার ক্লোজ অ্যাসোসিয়েট। এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক সময় প্রশ্ন। হ্যাঁ, হু শুড বি কনসিডার ফ্যামিলি মেম্বার এন্ড ক্লোজ অ্যাসোসিয়েট। আমার বুঝতে পারছেন ভাই, হ্যাঁ জি স্যার, বুঝতে কারা পারছি। ফ্যামিলি মেম্বার এবং কারা ক্লোজ অ্যাসোসিয়েট হবে? আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। what measure may reporting organization take in higher risk situation? এই হায়ার রিস্ক সিচুয়েশনের ক্ষেত্রে যারা রিপোর্টিং অর্গানাইজেশন আছে, তো রিপোর্টিং অর্গানাইজেশন কারা?
সাইফুল বলেন রিপোর্টিং অর্গানাইজেশন কারা, মানে আমাদের তো এই যে রিপোর্টিং অর্গানাইজেশন, হোয়াট মেজারমেন্ট রিপোর্টিং অর্গানাইজেশন টেক ইন হায়ার রিস্ক সিচুয়েশন, হায়ার রিস্ক সিচুয়েশনের ক্ষেত্রে রিপোর্টিং অর্গানাইজেশনটা কি মেজার নিবে? ব্যাংক তো রিপোর্টিং অর্গানাইজেশন না স্যার? ভেরি গুড, নোট করিম, থ্যাংক ইউ। ব্যাংক এবং যত মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে ইনস্টিটিউশন, হ্যাঁ হ্যাঁ, সবগুলো হচ্ছে আরো আছে রিপোর্টিং যেমন অর্গানাইজেশন। এটা কি বলে, রিপোর্টিং অর্গানাইজেশন, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, হ্যাঁ, মানি কি জানি এক্সচেঞ্জ, যত তারপরে রকম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, ডেভেলপার। যত রকম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, এনজিও গুলা যারা মাইক্রো ক্রেডিট দেয়, এগুলো রিপোর্টিং অর্গানাইজেশন। সবই হচ্ছে রিপোর্টিং অর্গানাইজেশন। তো এগুলো তারা তারা কি নিবে? তারা ইন্টারনাল এবং এক্সটার্নাল, তারা তাদের যে এইগুলো আছে, পেপস আছে, তাদের সোর্স অফ ওয়েল, তাদের যে সোর্স অফ ফান্ড আছে, সেইগুলো সম্পর্কে সঠিকভাবে তথ্যটা নিবে। এবং এই 3টা পয়েন্ট আমি এখানে দিছি আর কি। হ্যাঁ, 3টা পয়েন্ট আমাদের, এই 3টা পয়েন্ট রিস্ক মিনিমাইজ করার জন্য তারা কি কি পদ্ধতিগুলো নিবে আর কি। এবং তাদের যাদের কাছে রিলেশনশিপ আছে, তাদের সাথে দরকার হয় তারা ফ্রিকোয়েন্টলি বেসিস তাদের ব্যবসা সম্পর্কে, তাদের যে ক্লোজ অ্যাসোসিয়েট আছে তাদের সম্পর্কে ফ্রিকোয়েন্টলি বেসিস তাদের তথ্যগুলো নেওয়ার চেষ্টা করবে। যত যত তথ্য আপনি কালেক্ট করতে পারবেন, তত আপনি আপনার ব্যাংক অর্গানাইজেশনের রিস্ক মিনিমাইজ করতে পারবেন, রিস্ক মিনিমাইজ করতে পারবেন। এখন পরীক্ষা অনেক সময় আসে বেনিফিশিয়াল ওনার, বেনিফিশিয়াল ওনার নিয়ে অনেক সময় পরীক্ষা আসতে পারে, যে একটা বেনিফিশিয়াল ওনার কখন বলা হয়। তো বেনিফিশিয়াল ওনার হচ্ছে যে বেনিফিট আপনার একটা ওনারশিপ বিজনেসের ক্ষেত্রে, যে কোনো প্রপার্টি বিজনেসের ক্ষেত্রে যখন কোনো বেনিফিট পায়, যখন কোনো বেনিফিট পায়, এবং ধরেন প্রপার্টি বিজনেসের উপরে আপনার যখন কোনো কন্ট্রোল থাকে, যখন আপনার কন্ট্রোল থাকে এবং সেই বিজনেস থেকে যখন আপনি কোনো বেনিফিট পাবেন, সেই তখনই হচ্ছে আপনার বেনিফিশিয়াল ওনার ক্রিয়েট হবে। অর্থাৎ বেনিফিশিয়াল ওনার ক্রিয়েট কখন হবে? যখন আপনার ওই বিজনেসের উপর আপনার কন্ট্রোল আছে এবং সেখান থেকে আপনি যখন কোনো বেনিফিট পান। অর্থাৎ আপনার এখানে বলা হয়েছে যে আপনি যে বেনিফিট থ্রেশহোল্ড আছে, সেই থ্রেশহোল্ড থেকে যদি 20% এর কথা বলা আছে, যে 20% যদি আপনি কোনো লিগাল অ্যারেঞ্জমেন্ট বা লিগাল কোনো কোম্পানির যদি আপনি বেনিফিশিয়ারি, যদি আপনি বেনিফিট পান, তাহলে আপনি সেই কোম্পানির বেনিফিশিয়াল ওনার। আপনার যদি কোনো কোম্পানির উপর পুরোপুরি কন্ট্রোল থাকে, সেটা আপনি বেনিফিশিয়াল ওনার। এবং আপনি যদি কোনো ট্রানজেকশন উপর, এবং সেই কোম্পানির পুরোপুরি ট্রানজেকশনের উপর আপনি পুরোপুরি লিগাল এবং লস অব্লিগেশন থাকে, যে হ্যাঁ আপনার দ্বারা পরিচালিত হয় ওই বিজনেস, ওই কোম্পানির লস এবং রেগুলেশন, এবং আপনার দ্বারা অপারেট হয়, তাহলে আপনিও ওই কোম্পানি বেনিফিশিয়াল ওনার। সোজা কথা হচ্ছে, যে কোম্পানির ক্ষেত্রে আপনার নিজস্ব পুরোপুরি কন্ট্রোল আছে এবং যেখান থেকে আপনি মিনিমাম 20% বেনিফিট ধারণ করেন, তখনই হচ্ছে আপনি সেই কোম্পানি বেনিফিশিয়াল ওনার। এটা খুব মানে ডিফিকাল্ট কোনো প্রশ্ন না, এটা সহজ একটা প্রশ্ন। পেপস নিয়ে অনেক সময় প্রশ্নটা পরীক্ষা আসে, ডিপোজিট নিয়ে অনেক সময় পরীক্ষা আসতে পারে। আমাদের ডিপোজিট কয় প্রকার বা কি? আগের দিন মনে হয় কোন একটা ক্লাসে 2 প্রকার, একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, একটা হচ্ছে টাইম ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট, একটা হচ্ছে টাইম ডিপোজিট। তো ডিমান্ড ডিপোজিটটা কি জিনিস? উইথড্রবল অন ডিমান্ড, উইথড্রবল অন ডিমান্ড, অর্থাৎ চাইবা মাত্র যে ডিপোজিট গুলো আমরা দিতে থাকি, সেটাকে বলে ডিমান্ড ডিপোজিট। ডিমান্ড ডিপোজিট কি কি হয়? সেভিংস এর 9%, কারেন্ট ডিপোজিট, বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে, সেই আমি বলেছিলাম যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা আছে কারেন্ট ডিপোজিট, সেভিংস এর 9%, বিলস পেয়েবল, আর ফরেন কারেন্সি ডিপোজিট, এগুলো হচ্ছে ডিমান্ড ডিপোজিট। আর এখানে বইয়ের ভাষা আছে, বইতে বলা আছে কারেন্ট ডিপোজিট, সেভিংস ডিপোজিট, এসএনডি ডিপোজিট। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে আছে এসএনডি হচ্ছে টাইম ডিপোজিট। আমরা টাইম ডিপোজিটকেই ধরে নিই, আমরা ওই এসএনডি কে টাইম ডিপোজিট হিসেবে লিখবো। আগের দিন ক্লাসে মনে হয় বলেছিলাম আমি জি স্যার। যে ডিমান্ড ডিপোজিট হচ্ছে কারেন্ট ডিপোজিট, সেভিংস এর 9% প্লাস ফরেন কারেন্সি ডিপোজিট প্লাস বিলস পেয়েবল, মানে পেওয়ার রিলেটেড যে ডিপোজিট গুলো আছে সেইগুলা। আর টাইম ডিপোজিট হচ্ছে আমাদের ফিক্সড ডিপোজিট, এসএনডি, আর হচ্ছে স্কিম। এইগুলা ছোট ছোট করে সংজ্ঞা এক একটা করে দেওয়া আছে। হ্যাঁ, প্রথম ফার্স্ট লাইন গুলো পড়বেন, সংজ্ঞাগুলো প্রথম ফার্স্ট লাইন পড়বেন। অনেক সময় এগুলো পরীক্ষা আসে, যে নো ফ্রিল অ্যাকাউন্ট কি জিনিস, নো ফ্রিল। আচ্ছা, একটু করি। ডিমান্ড ডিপোজিটে বলতেছিলেন যে সেভিংস ডিপোজিট, তারপরে কারেন্ট ডিপোজিট, সেভিংস ডিপোজিট 9%,
আর হ্যাঁ, কারেন্ট বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট গাইডলাইনে বলা পুরোটা। আছে, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনে বলা আছে কারেন্ট ডিপোজিট সেভিংস 9% প্লাস বিলস পেয়েবল প্লাস ফরেন কারেন্সি ডিপোজিট। বিলস পেয়েবল মানে হচ্ছে যে পে অর্ডার টে অর্ডার এগুলো। পে অর্ডার রিলেটেড যেগুলো আর কি সেগুলো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর টাইম ডিপোজিট হচ্ছে আমাদের এফডিআর, এসএনডি আর হচ্ছে স্কিম। আচ্ছা, অনেক সময় পরীক্ষায় নো ফ্রিল অ্যাকাউন্ট নিয়ে আসে, নো ফ্রিল অ্যাকাউন্ট। হ্যাঁ, আমাদের আসলে যে সমস্ত দরিদ্র ব্যক্তি আছে তাদেরকে ব্যাংকিং আওতায় নিয়ে আসার জন্য ফিনান্সিয়াল ইনক্লুশন, যত দরিদ্র বা একদম হতদরিদ্র যে ব্যক্তিগুলো আছে তাদেরকে ব্যাংকিং এর আওতায় নিয়ে আসার জন্য এই অ্যাকাউন্টটার উদ্ভব করা হয়েছে। মানে ব্যাংকিং এর আওতায় নিয়ে আসার জন্য, ধরুন কারোর কোনো রকম কোনো টাকা নেই, রাস্তায় বসে থাকে না, অনেকে আছে না রাস্তায় দেখবেন রাস্তাঘাটে বসে থাকে, তারা যেন এই ব্যাংকিং এর আওতায় আসতে পারে। হ্যাঁ, এই জন্য এই ব্যাংকটার এখানে কোনো ব্যালেন্সের দরকার নেই, জাস্ট তার নাম এবং তার অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন। কোনো ব্যালেন্স এখানে লাগবে না, কোনো রকম কোনো মিনিমাম ব্যালেন্সের বিষয় নেই, কোনো ব্যালেন্সের বিষয় নেই এখানে। আর অ্যাকাউন্ট ফর ফার্মার তো আপনারা সবাই জানেন যে আমাদের কাস্ট এই যে আতিউর রহমান স্যার যে 10 টাকার মাধ্যমে কৃষকদের জন্য একটা অ্যাকাউন্ট খুলছিল, 10 টাকার মাধ্যমে যে সুযোগ সুবিধা দিছিল কৃষকদের জন্য, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ফর ফার্মার্স। এরপর টাইপস অফ অ্যাকাউন্ট হোল্ডার। আমাদের কত প্রকার অ্যাকাউন্ট আছে আর কি, হ্যাঁ, সাধারণত কত প্রকার অ্যাকাউন্ট আছে সেগুলো এগুলো নর্মাল অ্যাকাউন্ট আর জেনারেল অ্যাকাউন্ট দেওয়া হয়েছে এখানে। তো ইন্ডিভিজুয়াল অনেক সময় পরীক্ষা আসে, কিন্তু এটা তো সহজ প্রশ্ন, পরীক্ষা না আসার এখন আসবে না, দিন দিন পরীক্ষার প্রশ্ন অনেক কঠিন হচ্ছে, এইগুলো পরীক্ষা আসার কথা না, তারপর আমি দিয়ে রাখছি আর কি। ওই মনে থাকে স্যার না এরকম অনেক বিষয় এখন আছে। দেখা যায় স্যার ওই যে কেস স্টাডি টাইপের আসে স্যার কোশ্চেন, হ্যাঁ, কেস কেস স্টাডি স্টাডি। টাইপের আসে, এটা হচ্ছে বিতে আসে, এতে আসে না, এতে আসে না। তো আপনার যদি সব সম্পর্কে একটু আইডিয়া থাকে আওলাদ, তাহলে আপনার ধরেন সব বিষয় সম্পর্কে আমাদের সিলেবাস আছে, সব বিষয় আপনি পড়ে গেলেন, কেস স্টাডি আসলেও কিন্তু আপনি পারবেন। আমরা ধরেন এখানে প্রায় একদম কম করে হলে 100টা পৃষ্ঠা পড়াবো। হুম, যেমন আজকের সিনপসিস আছে 15 পৃষ্ঠার, 9টা ক্লাসে আমরা প্রায় 100 পেজ পড়াবো। 100 পেজ পড়ায় আপনার যে 10টা কোশ্চেনের আমার মনে হয় যে প্রায় 80% বা 70% কমন আসে, 75% একদম মিনিমাম কমন আসে পরীক্ষায়। তো 75% কমন আসলে বাকি 25% আপনি ইজি লিখতে পারবেন, যত কেস স্টাডি আসুক যায় আসুক, কারণ বেশিরভাগই তো আপনার পড়ার থেকে চলে আসে। আচ্ছা, এরপরে টাইপস অফ অ্যাকাউন্ট হোল্ডার। তো আমাদের কি কি অ্যাকাউন্ট আছে, জেনারেল অ্যাকাউন্ট গুলা আর স্পেশাল টাইপ অফ অ্যাকাউন্ট হোল্ডার, এগুলো প্রত্যেকটা আমি এখানে দিয়ে দিছি আর কি। এগুলো তো আর আসলে পড়ানোর তেমন কিছু নাই, আমি জাস্ট লিখে দিছি আর কি এখানে কি কি আছে আর কি। হ্যাঁ, সোল প্রোপ্রাইটারশিপ হচ্ছে বিজনেস ট্রেডিং ফার্ম, পার্টনারশিপ ফার্ম। হ্যাঁ, তো এগুলো প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। এখন হু ক্যান অপারেট অ্যান অ্যাকাউন্ট, এটা একটা পরীক্ষা আসতে পারে। হু ক্যান ওপেন অ্যান অ্যাকাউন্ট, কে অ্যাকাউন্ট ওপেন খুলতে পারে, পরীক্ষা আসতে পারে। হু ক্যান অ্যাকাউন্ট ওপেন অ্যান অ্যাকাউন্ট, এনিবডি, ন্যাচারাল লিগাল পারসন, লিগাল একটা এলিজিবল টু ওপেন অ্যান অ্যাকাউন্ট, সবাই অ্যাকাউন্ট খুলতে পারে। এনিবডি ছেড়ে ব্যক্তি এবং কোম্পানি সবাই অ্যাকাউন্ট খুলতে পারে, কিন্তু কথা আছে একটা, ইনসলভেন্ট, লুনাটিক্স ইজ নট এলিজিবল টু ওপেন অ্যান অ্যাকাউন্ট। তাহলে সবাই অ্যাকাউন্ট খুলতে পারে এক্সেপ্ট ইনসলভেন্ট অ্যান্ড লুনাটিক্স, মানে পাগল ব্যক্তি এবং ইনসলভেন্ট ছাড়া সবাই অ্যাকাউন্ট খুলতে পারবে। তো এখানে একটা অনেক সময় প্রশ্ন আসতে পারে যে স্যার নো ফ্রিল অ্যাকাউন্ট তো ইনসলভেন্ট, যে সে তো না, তার এই ইনসলভেন্সি আর পাগল এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি ডিক্লেয়ার করবে। হ্যাঁ, বলেন বলেন সাইফুল বলেন। আচ্ছা, এই ইনসলভেন্সি এন্ড লুনাটিক এটা কেউ না কেউ এটা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি বা ব্যক্তি বা প্রতিষ্ঠান এটাকে ডিক্লেয়ার করবে, তখন বলা যাবে সে ইনসলভেন্ট এন্ড অথবা লুনাটিক।
ইনসলভেন্ট সাধারণত আমাদের যে বড় লোক ব্যক্তিরা আছে, মানে যারা ধনী জি জি। হুম ব্যক্তি, যারা ধনী ব্যক্তি, তখন হুম তারা যখন বিভিন্ন হুম। মামলায় পড়ে, তখন যখন টাকা দিতে পারে, লোনের টাকা দিতে পারে না বা বিভিন্ন টাকা দিতে পারে না, তখন তারা কোর্ট থেকে হ্যাঁ, অর্ডার নিয়ে আসে যে সে ইনসলভেন্ট, তার ইনসলভেন্ট, পক্ষে হ্যাঁ। আর কিছুই দেওয়া, কোর্ট থেকে অর্ডার নিয়ে আসে। হুম যে তার অবস্থা এতই খারাপ যে তার আর কিছুই করা সম্ভব না, কিছু দেওয়ারও সম্ভব না, কোর্ট থেকে অর্ডার নিয়ে আসে। তো এরকম ইনসলভেন্ট এবং লুনাটিক্স যে ব্যক্তি, ম্যাড যারা আছে, তারা ছাড়া সবাই অ্যাকাউন্ট খুলতে পারে। আমি বুঝাইতে পারছি? পরীক্ষায় কিন্তু, নুরুল আমিন ভাই, আপনাদের পরীক্ষায় এমসিকিউ তে কিন্তু থাকে এটা। হ্যাঁ, এমসিকিউ তে কিন্তু এইটা পরীক্ষায় থাকে। আচ্ছা, তো ন্যাচারাল পারসন কারা? ন্যাচারাল পারসন মানে ম্যারিড, আনম্যারিড ম্যান, ওমেন, লিটারেট, ইলিটারেট পারসন, পর্দাশীল লেডি, ইভেন ব্লাইন্ড ম্যান ক্যান ওপেন অ্যান অ্যাকাউন্ট। একজন অন্ধ ব্যক্তিও কিন্তু অ্যাকাউন্ট করতে পারে, অ্যাকাউন্ট ওপেন করতে পারে। আচ্ছা, এবার হোয়াই ইন্ট্রোডাকশন টু অ্যান অ্যাকাউন্ট। এখন কি ইন্ট্রোডাকশন লাগে অ্যাকাউন্ট ওপেন করতে? লাগে, এনআইডি থাকলে তো লাগে না স্যার এখন। কোনো কোনো ক্ষেত্রে এখনো লাগে। এখন কিন্তু ইন্ট্রোডাকশনটা ম্যান্ডেটরি নাই। হ্যাঁ, এনআইডি থাকলে তো লাগতেছে না। এখন আগে আগে ছিল, এখন এটা লতে ম্যান্ডেটরি নাই, এখন এটা প্র্যাকটিসে আছে। যে আমরা ইন্ট্রোডাকশনটা নিই, কেন নিই? আমাদের সুবিধার্থে, যাতে কোনো কারণে ধরেন একটা অ্যাকাউন্ট ওপেন করলো, সেটা যদি একটা ইন্ট্রোডাকশন থাকে, তাহলে আমাদের একটা সুবিধা হয় যে তার যদি কোনো রিস্ক বা ফ্রডালেন্ট অ্যাক্টিভিটিস থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তার যদি কোনো, সেই অ্যাকাউন্ট হোল্ডার যদি কোনো ফ্রডালেন্ট অ্যাক্টিভিটিস করে বা এমএল রিলেটেড কোনো অ্যাক্টিভিটিস করে, মানি লন্ডারিং কোনো অ্যাক্টিভিটিস করে, তাহলে সেই ক্ষেত্রে তাকে খুঁজে পাওয়া যায় না অনেক সময়। যদি একটা ইন্ট্রোডাকশন থাকে, যে ধরেন কেউর মাধ্যমে যদি সুতা, ওই যে খুঁজে খুঁজে বের করা যায় যে কার মাধ্যমে সে আসছিল, তা সে যদি কোনো ক্লু দিতে পারে আসলে সে কোন পর্যন্ত যাইতে পারবে, সে কানাডা বেগমবাড়ি পর্যন্ত হয়তো যাইতে পারবে। তো এই বিভিন্ন ক্লু দিয়ে তাকে খুঁজে বের করার জন্য সহজে বেসিক্যালি একটা ইন্ট্রোডাকশন হলে ভালো হয়। আর এই জন্যই ব্যাংকগুলো রিলিফ করার জন্য, টু গেট সাম রিলিফ ফ্রম এনি কাইন্ড অফ রিস্ক, সেই ক্ষেত্রে ব্যাংক চায় যে একটা ইন্ট্রোডাকশন হলে ভালো হয়। হুম। তো ব্যাংকের এই ধরনের রিস্ক, ফ্রডালেন্ট অ্যাক্টিভিটিস, ট্রানজাকশন গুলো যেগুলো থাকে, সেগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য ব্যাংক মূলত ইন্ট্রোডাকশন নিলে ব্যাংকের নিজে কিছুটা রিলিফ পায় আর কি। আচ্ছা, ইন্ট্রোডাকশন কেন নেসেসারি, এখানে সব ছোট ছোট করে বলা আছে যে প্রিকশন এগেনস্ট এনি কাইন্ড অফ ফ্রড, আমি একটু আগে যে কথা বললাম, সেফগার্ড পায়, এবং 131 নম্বর এনআই একটা একটা মানে লিগাল প্রোটেকশনের কথা বলা আছে। তো লিগাল প্রোটেকশন, একটা ইন্ট্রোডাকশন ক্ষেত্রে একটা লিগাল প্রোটেকশন পায় সে। এরকম আর কি কিছু কথা বলা আছে, 3-4টা পয়েন্ট দেওয়া আছে, একটু পড়ে নিন। হু ক্যান ইন্ট্রোডাকশন টু অ্যান অ্যাকাউন্ট? Anybody acceptable to a bank may introduction an account such as existing account holder, government high official, and respectable person. Who can introduction an account? এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে। Who can introduction an account? Anybody acceptable to a bank may introduction an account such as existing account holder, government high official, and respectable person. এখন পরীক্ষায় আমাদের অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে প্রশ্ন আসে, যে ওপেনিং অফ অ্যাকাউন্ট কমন ফর্মালিটিস গুলো কি কি? ওপেনিং অ্যাকাউন্টের কমন ফর্মালিটিস আসে। তো কমন ফর্মালিটিস তো আসে না, ওপেনিং অ্যাকাউন্টে কি কি ডকুমেন্ট লাগে তাই আর কি বলে পরীক্ষায়। তা অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে আমরা ধরেন লিখতে গেলাম, কিন্তু অনেক সময় ধরেন পাসের মধ্যে আমি ধরেন একটা অ্যাকাউন্ট আসছে যে পাবলিক লিমিটেড কোম্পানি অ্যাকাউন্ট করতে কি লাগে, হ্যাঁ, বা আসছে একটা ইলিটারেট পার্সনের অ্যাকাউন্ট করতে কি লাগে, বা একটা ব্লাইন্ড পার্সনের অ্যাকাউন্ট খুলতে কি লাগে, বা একটা পর্দাশীল লেডির অ্যাকাউন্ট খুলতে কি লাগে। এই ক্ষেত্রে আমরা মনে করি তো আমি তো আসলে এইগুলো পড়ি নাই, তাহলে কি লিখবো, এরকম অনেক বিষয় চলে আসে। তো সেই জন্য আমি একটা টেকনিক্যাল কিছু জিনিস দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এই কয়টা কিন্তু সবগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রেই লাগে, সব
সবগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রে এই কটা লাগে। ধরেন এখন 5 মার্কের একটা প্রশ্ন হয়েছে, আপনি ওটা জানেন না যে কি লিখতে হবে, ওটার ক্ষেত্রে আর্টিকেল মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন লাগবে, নাকি ওটার ক্ষেত্রে বোর্ড অফ রেজুলেশন লাগবে, না ওটার ক্ষেত্রে ক্লাব সোসাইটির রেজুলেশন লাগবে, নাকি ওটার জন্য আলাদা কোনো ফর্মালিটিস লাগবে, আপনি জানেন না। কিন্তু পরীক্ষায় একটা অ্যাকাউন্ট ওপেনিং একটা বিষয় আসছে, লিখে দিয়েছে পর্দা আসুন লেডি। তো যে লেডি আসুক বা যে ব্লাইন্ড পার্সন বা ইলিটেড পার্সন আসুক বা পাবলিক লিমিটেড কোম্পানি আসুক, সবগুলোর কিন্তু এইগুলো ফিল আপ করা লাগে। তাহলে মিনিমাম 3 মার্ক তো পাইলাম 5-এর মধ্যে, নাকি সাইফুল? জি, যারা যাই আসুক, আমার তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা লাগে নাকি? অবশ্যই এগুলো কমন, আমার তো ছবি লাগে নাকি? এগুলো লাগবেই। আমার তো নমিনি লাগে, আমার এনআইডি মনে কপি লাগে। লাগে, তো আমার স্পেসিফিক সিগনেচার কপি লাগে, আমার নমিনি ইন্ট্রোডাকশনের কপি লাগে, আমার কেওয়াইসি ফিল আপ করতে হয়, ফাটকা ফিল আপ করতে হয়। তাহলে এই যে কমন ফর্মালিটিস, এটা লিখলে তো মিনিমাম 3 পেলাম নাকি? এক্স্যাক্টলি। এইটা হচ্ছে আমাদের একটা পলিসি। আমি যে অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর ক্লাস নিই না, তবে অ্যাকাউন্টিং নিয়ে একটু পড়াই মাঝে মাঝে ছেলে পেলেরে। ওরা অ্যাকাউন্টিং এর ওই যে ফাইনাল অ্যাকাউন্ট যে করতে হয়, অনেকে ভয় পায়। তো তাদেরকে বলি যে অ্যাকাউন্ট যে ফাইনাল অ্যাকাউন্ট করবা, সেই ক্ষেত্রে প্রথমে কি কি ওয়েতে 4টা জিনিস সাজাই ফেলবা, এরপরে যেখানে মিলবে না সেটা সাসপেন্সে ঢুকাই দিবা। হুম। তো এটা হচ্ছে সেই ওয়ে আর কি, যে মিনিমাম 20-এর মধ্যে সুন্দর কিন্তু 12 বুদ্ধি। পাওয়া যায়, ফাইনাল অ্যাকাউন্ট যদি সাজাই দেওয়া যায়। ঠিকই, তো এটা একটা ঠিকই ওয়ে, 5-এর বলছেন। মধ্যে 3 পাওয়ার একটা ওয়ে। এখন আমি ধরেন জয়েন্ট অ্যাকাউন্ট আসলো, জয়েন্ট অ্যাকাউন্ট আসলে আমার কি লাগবে? জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে a clean authority signed by all joint account holders containing instruction about how and who will operate the account. এটা এই একটা লাইন লিখলে জয়েন্ট অ্যাকাউন্টের এইগুলোর সাথে বাকি একটা লাইন লাগবে, শেষ। প্রোপ্রাইটারশিপ অ্যাকাউন্ট আসলো, ট্রেড লাইসেন্স ফর মিউনিসিপ্যালিটি, আমার ট্রেড লাইসেন্সের কপি লাগবে। আচ্ছা, পার্টনারশিপ আসলো, আমার এখানে কি লাগবে? লেটার অফ পার্টনারশিপ ডিড, ট্রেড লাইসেন্স আর এগ্রিমেন্ট ফর্ম, এই 4টা জিনিস লাগবে। আমার কোম্পানির ক্ষেত্রে আসলো, কোম্পানির ক্ষেত্রে আসলে আমার সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন লাগবে, ডিউলি সার্টিফিকেট বাই আরজিএসসি। তারপরে আমাদের মেমোরেন্ডাম আর্টিকেল সাজেশন লাগবে, বোর্ড রেজুলেশন লাগবে, লিস্ট অফ ডিরেক্টরস লাগবে। আমার পাবলিক লিমিটেড কোম্পানি হলে কি কি লাগবে? সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট লাগবে, এইগুলোর সাথে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট লাগবে। এই ডকুমেন্টগুলোর সাথে পাবলিক লিমিটেড কোম্পানি যদি আসে, এটা হচ্ছে এর সাথে আমার সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট লাগবে। তো এরপরে আমার যদি আমরা স্পেশাল টাইপের অ্যাকাউন্ট আছে, এনজিও খোলার জন্য আমার কি লাগবে? এনজিও খোলার জন্য আমার ওইগুলোর সাথে কনস্টিটিউট অফ ডিড রেজিস্টার্ড কপি লাগবে, যে গভর্নমেন্ট অফ বাংলাদেশের যে এনজিও যে এটা দ্বারা অথরিটি আছে তাদের দ্বারা কনস্টিটিউশন কপি অফ কনস্টিটিউশন লাগবে, বাইলস লাগবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, কম্পিটেন্ট অথরিটি বাই গভর্নমেন্ট, এক্সাক্ট অফ দ্য রেজুলেশন লাগবে, এনজিও অডিটেড ব্যুরোর ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল। স্টেটমেন্ট লাগবে 3 ইয়ার্স এর অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট লাগবে। যদি আমার নতুন কোম্পানি হয় সেইখানে প্রজেক্টেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট লাগবে। যদি আমার পুরনো কোম্পানি হয় সেক্ষেত্রে আমার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট লাগবে বিগত 3 বছরের, আর যদি নতুন কোম্পানি হয় তাহলে প্রজেক্টেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট লাগবে। তো এই কটা জিনিস হলে কিন্তু আমার হয়ে যাবে। ডিড অফ রেন্ট ডিড লাগবে যদি প্রয়োজন, এইখানে যে কটা যে যেখানে অফিস সেখানে সাথে অ্যাড করলে হবে। তবে হ্যাঁ, ওই প্রথম যে পয়েন্টগুলো এইটার জন্য বাদ না যায়, মানে আপনার ওইগুলোর সাথে এইখানকার প্রথম যে পয়েন্টগুলো আছে 1, 2, 3, 4, হ্যাঁ, রেন্ট ডিটের কথা বলা আছে সাইফুল, 9 নম্বরে বলা আছে মেবি, হ্যাঁ, কপি অফ টেনান্সি এগ্রিমেন্ট। তো এইগুলা, এইটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনার এই প্রথম 4টা হচ্ছে ইম্পর্টেন্ট। এই 4টা ইম্পর্টেন্ট, কারণ রেন্ট ডিট আপনি বানায়ও দিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকাউন্ট অফ এক্সিকিউটিভ এন্ড অ্যাডমিনিস্ট্রেটর, কখনো নাম শুনছেন? হ্যাঁ শুনেছি। আচ্ছা, অনেক আগে যখন ওই বিআইবিএম এ 22 বছর আগে ইন্ডাকশন কোর্স করতেছি প্রভিশনারি অফিসার, তখন শুনছি। আচ্ছা, ট্রাস্ট অ্যাকাউন্ট, এক্সিকিউটিভস অ্যাকাউন্ট, অ্যাডমিনিস্ট্রেটরস অ্যাকাউন্ট।
আমি সহজভাবে একটু বুঝাই দিই, হ্যাঁ। এটা হচ্ছে এক্সিকিউটর, অর্থাৎ এক্সিকিউট করে। আমরা করে বলি না অনেক সময় যে আপনি এটা এক্সিকিউট করেন, এই ভাই আপনি মোবাইলটা ওই এখান থেকে নিয়ে ওই টেবিল উপর রেখে আসেন। তার মানে সে এক্সিকিউট করলো, আমার নির্দেশটা মান্য করলো, পালন করলেন। পালন করলো, আমার নির্দেশটা পালন করলো, এক্সিকিউট করলো। আমি যা বললাম তাই পালন করলো, এক্সিকিউট করলো। তো একজন পার্সন সে মরে যাওয়ার আগে একটা উইল করে থুয়ে যায়। একজন পার্সন মরে যাওয়ার আগে একটা উইল করে রেখে যায় যে সে মরে যদি যায় তাহলে তার মৃত্যুর পরে তার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে বা তার যে জিনিসগুলো আছে আপনি এইভাবে পালন করবেন। ওই যাকে বলে যায়, যে এক্সিকিউট করে এই জিনিসগুলা তাকে বলে এক্সিকিউটর। আমি বুঝাতে পারছি? ক্লিয়ার? নুল করে বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার। ধরেন আমি মরে যাওয়ার আগে একজন লোককে রেখে গেলাম, উইল করে দিয়ে গেলাম যে আমার যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে বা আমার যে সমস্ত জিনিসগুলো আছে, ফিনান্সিয়াল জিনিসগুলো আছে, এইগুলো আপনি এইভাবে এক্সিকিউট করবেন, এইভাবে পালন করবেন। যাকে আমি বলে যাচ্ছি, যার নামে উইল করে রেখে যাচ্ছি, সে হচ্ছে তখন এক্সিকিউটর হয়ে যাচ্ছে। তাহলে অ্যাকাউন্ট ওপেন করার সময় ওই ডিটা লাগবে? হ্যাঁ, অ্যাকাউন্ট ওপেন করার সময় ওই ডিটা হ্যাঁ উল্টা লাগবে? অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। হ্যাঁ, এখানে বলা আছে কি কি লাগবে। হ্যাঁ, আচ্ছা। এখন এরপরে এই আর অ্যাডমিনিস্ট্রেটর কখন হয়? ধরেন আমি মরে গেছি কিন্তু আমি কোনো উইল করে রেখে যাইনি, কোর্ট একজনকে অ্যাপয়েন্ট করে দিচ্ছে যে ভাই উনি তো কাউকে উইল করে যায় নাই, আমি অ্যাপয়েন্ট করে দিলাম, কোর্ট অ্যাপয়েন্ট করে দিল যে আপনি তার সবকিছু দেখাশোনা করবেন। তখন সেটাকে যে লেটারের মাধ্যমে এটাকে করে দিল সেটাকে বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তখন সে যে ওই যে বিভিন্ন ব্যাংকে শুনতেছেন না অ্যাডমিনিস্ট্রেটর বসাচ্ছে, এখন তো স্যার ওই যে ভ্যাকসিন কোথায় বসাইছে, ভ্যাকসিন কোথায় হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটর দিল, তাহলে উনি অ্যাকাউন্ট গুলো এটা লাগবে, এরকম হবে না? হ্যাঁ, এগুলো সব অ্যাডমিনিস্ট্রেটর বসাচ্ছে। না কালকে না পরশু কোর্ট একটা অর্ডার দিয়েছে ভ্যাকসিন কোথায় অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে এই দুইটা সম্পর্কে মোটামুটি আইডিয়া হয়েছে আউল ভাই, এই দুইটা বিষয় সম্পর্কে বুঝছি স্যার। কি বুঝলেন? এক্সিকিউটর কখন ক্লিয়ার? হয় বলেন তো, এক্সিকিউটর কখন হয়? উইলটা যার নামে করা হয়েছে, না, আউল ওই ভাই যে বলেন, এক্সিকিউটর কখন হবে? আমার ভাই মিউট আছে স্যার। আউল ভাই আপনি একটু সাউন্ড এই করে নেন। কোনো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যখন কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি উইল করে দেবে আর কি, পরিচালনা করার ক্ষমতা দেবে, তখন ওটাকেই এক্সিকিউটর বলে। এক্সিকিউটর বলে, হ্যাঁ, গুড। আর কখন অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে? উইল করে না গেলে তখন অ্যাডমিশন করে। কোর্ট দ্বারা যখন কেউ অ্যাপয়েন্টেড হচ্ছে, কোর্ট দ্বারা যখন কেউ কোনো কোনো ডিসপিউট অ্যারাইজ হলো তখন তখনও তো কোর্ট ইয়ে করতে পারে, সেটাও তো অ্যাডমিনিস্ট্রেটর। তখনও কোর্টই করতে পারে, তখনও করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই। তো এখানে অপারেশনাল প্রসিডিউর গুলো দেওয়া আছে, আর এই সংখ্যাগুলো একদম আমি যা বললাম এটা সুন্দর করে এই যে বোল্ড আকারে দেওয়া আছে, এই যে বোল্ড আকারে দেওয়া আছে, আমি যে কথাগুলো বললাম জি জি। বোল্ড আকারে দেওয়া আছে। আর এখানে অপারেশনাল প্রসিডিউর গুলো 1 থেকে 4টা পয়েন্ট পড়ে নেবেন, 1 থেকে 4টা পয়েন্ট। আমরা সবাই মিউট করি প্লিজ। সবাই একটু মিট করে রাখি, আমরা সবাই একটু মিট করে রাখি। আমরা অনেক সময় ট্রাস্ট অথরিটির কথা শুনছি যে আমাদের ট্রাস্টি বোর্ড, বিভিন্ন জায়গায় ওয়েলফেয়ার ট্রাস্টি বোর্ড আছে, বিভিন্ন সম্পত্তি আমরা ট্রাস্টি বোর্ডে দিয়ে যাই অনেকে,
এরকম কথা শুনছি। তো ট্রাস্টি হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেটা হচ্ছে ওনারশিপ অফ প্রপার্টি। যখন কোনো প্রপার্টি ওনারশিপ আমরা কাউকে দিয়ে যাই, কোনো বোর্ডকে দিয়ে যাই, আমাদের ট্রাস্টি অ্যাক্ট আছে 1882 সালে। সেই অ্যাক্ট দ্বারা যখন কোনো প্রপার্টি ওনারশিপ এবং কোনো কিছু যখন কোনো পার্সন তার কোনো বেনিফিট অন্য কাউকে ওনার করে যাচ্ছে, সেই অ্যাক্টের মাধ্যমে সেটাকে বলা হচ্ছে ট্রাস্টি অ্যাকাউন্ট। অর্থাৎ আমার কোনো জিনিস যখন আমি কোনো প্রপার্টি যখন অন্য কাউকে কোনো কোনো ওয়েলফেয়ার ট্রাস্টি বোর্ডকে আমি দিয়ে যাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ট্রাস্ট অ্যাকাউন্ট। ওনারশিপ যখন চেঞ্জ করে দিয়ে যাচ্ছে আর কি, মানে আপনার কোনো অব্লিগেশন ছাড়া যখন কোনো ওনারশিপ ট্রান্সফার হয়, সেটাকে বলা হচ্ছে ট্রাস্ট অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এটা অনেকেই দিয়ে থাকে, আমরা ওয়েলফেয়ার ট্রাস্টি বোর্ড বলে। আমাদের যেমন এই যে অ্যাকাউন্ট আছে, আমাদের ওই যে পেনশন যে অ্যাকাউন্ট গুলো আছে, পেনশন অ্যাকাউন্ট, এটা কিন্তু ট্রাস্টি বোর্ডের আন্ডারে। পেনশন যে অ্যাকাউন্ট গুলো আছে, এটা হচ্ছে ট্রাস্টি বোর্ডের অ্যাকাউন্ট। আমাদের যে অ্যাকাউন্ট গুলো আছে, ওই যে জিএফ, হ্যাঁ, এগুলা, তারপরে এগুলো কিন্তু সব ট্রাস্ট ডিডের একটা আন্ডারে। আমরা এই ট্রাস্ট অ্যাকাউন্ট গুলোর ক্ষেত্রে আমরা যখন আমাদের যে অ্যাকাউন্ট গুলো আছে না, আমাদের পিএফ এর অ্যাকাউন্ট, তারপরে গ্র্যাচুইটি ফান্ডের অ্যাকাউন্ট, ইএসএস ফান্ডের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট গুলো কি করে জানেন নাকি? অ্যাকাউন্ট গুলো কি ব্যাংকে আমাদের কাছ থেকে 10% টাকা কেটে রাখে। এই টাকাগুলো কি ব্যাংকে এফডিআর করে নাকি কি করে, অন্য কিছু করে, জানা আছে? সাইফুল, জানা আছে আমাদের এই পিএফ এর অ্যাকাউন্ট কি করে? এটা বন্ড কিনে না স্যার? হ্যাঁ, সরকার সরকারি বন্ডে বিনিয়োগ করে। না না, এই অ্যাকাউন্ট গুলো সাধারণত ওই ট্রাস্টি বোর্ডের আন্ডারে, ট্রাস্টি যে অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের আন্ডারে আমাদের অ্যাকাউন্ট গুলো খোলা হয় আর কি। হ্যাঁ, জি। এবং সেই অ্যাক্টের আন্ডারে বলা আছে যে ধরেন কোনো কারণে যদি আপনার যে পিএফ অ্যাকাউন্ট আছে, সেটা যদি আপনি যদি মারা যান বা কোনো কারণে যদি কোনো সমস্যা পতিত হয়, তাহলে সেইটার এগেনস্টের যে ইন্টারেস্ট সহ আপনাকে দেওয়া হবে, এটা যে খোলা হয় সেটা ট্রাস্ট অ্যাক্টের আন্ডারে কিন্তু খোলা হয়। ট্রাস্ট মানে কি? বিশ্বাস। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস। আর এই বিশ্বাসের এগেনস্টে যে ডিড করা হয় সেটাকে বলে ট্রাস্ট ডিড, সোজা ভাষায় বলা হয় আর কি। এবং এইগুলাকে আমরা একটা অ্যাক্টের মাধ্যমে, আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টি বোর্ড আছে, আমাদের যে ওনার প্রপার্টি ট্রাস্টি বোর্ড আছে, এইটা সবই ট্রাস্ট অ্যাক্টের আন্ডারে করা হয়। এবং এগুলো আমাদের পিএফ টিএফ আমাদের বেনিফিট করার জন্য, বেসিক্যালি বেশি বেনিফিট করার জন্য যে সমস্ত ব্যাংকের ট্রেজারি আছে না, ট্রেজারি বন্ড, জি। ওই ট্যাক্স যাতে কম কাটে, এই কারণে মাঝখানে একটা সার্কুলার ছিল যে এই অ্যাকাউন্ট গুলোর এগেনস্টে কোনো ট্যাক্স কাটা যাবে না। তো সেটা ট্রাস্ট অ্যাক্টের আন্ডারে বলা হইতো। এখন দেখতেছি যে এটা কোনো কোনো ব্যাংক মানে, কোনো কোনো ব্যাংক মানে না। আপনাদের কেউ অ্যাকাউন্ট ওপেনিং এর কেউ আছেন এখানে? আসলে ট্রাস্ট অ্যাক্টের আন্ডারে যে অ্যাকাউন্ট গুলো খোলা হয়, ওগুলো কিন্তু মানে এই এই ট্যাক্স কাটার কথা না, কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোনো ব্যাংক মানতেছে, কোনো কোনো ব্যাংক মানতেছে না। আচ্ছা, এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যাকাউন্টটা মাইনর। মাইনর অ্যাকাউন্ট। মাইনর অ্যাকাউন্টটা কিভাবে পরিচালিত হয়? মাইনর অ্যাকাউন্ট কারা? 18 বছরের নিচে যারা আছে এরা অ্যাকাউন্ট গুলো এরা এরা মাইনর। সব মাইনর। হ্যাঁ, আমাদের কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এগেনস্টে মাইনর অ্যাক্ট পরিচালিত হয়। এবং মাইনর অ্যাকাউন্ট যারা 18 বছরের নিচে, তারা মাইনর অ্যাকাউন্ট তাদেরকে বলে। এবং এই মাইনর অ্যাকাউন্ট কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কে 4টা লাইন এখানে বলা আছে। দি ডেট অফ বার্থ অফ মাইনর অ্যান্ড দ্য ডেট হুইল অ্যাটেন্ডস মেজরিটি উইল বি রেকর্ডেড অন দ্য অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম। তার মানে তার ডেট অফ বার্থটা রেকর্ড করা হয় এবং তার একটা লিগাল গার্ডিয়ান থাকা লাগবে, সে কে অ্যাকাউন্টটা পরিচালিত হবে। হ্যাঁ, এবং এই মাইনর অ্যাকাউন্টের এগেনস্টে, এটা কিন্তু একটা এমসিকিউ, নো ওভারড্রাফট শুড বি অ্যালাউড অন মাইনর অ্যাকাউন্ট। ওভারড্রাফট মানে কি বোঝায় সাইফুল? লিমিটের অতিরিক্ত। হ্যাঁ, লিমিটের অতিরিক্ত দেওয়া যেত না, কিন্তু লিমিটের হাতে লোন হবে নাকি স্যার? মানে এখানে কোনো ওভারড্রাফট ইস্যু করা হবে না। সাইফুল হাসান না চলে গেছেন? আছি 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 ওভারড্রাফট ওভারড্রাফট মানে ওভারড্রাফট হচ্ছে জমাতিরিক্ত উত্তোলন। কোনো ওভারড্রাফট কিন্তু ওভারড্রাফট কোনো অ্যালাউ লোন করা হয় না। না মাইনর অ্যাকাউন্টের এগেনস্টে, এটা কিন্তু একটা এমসিকিউ আকার আসে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এটা জানি আমি অবশ্য। আচ্ছা, এর ইলিটেড পার্সনদের অ্যাকাউন্ট কিভাবে পরিচালিত হয়? যারা আহ, অশিক্ষিত ব্যক্তি, তাদের অ্যাকাউন্ট কিভাবে পরিচালিত হয়? এইগুলো কিন্তু ছোট ছোট জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, ওই সহজ প্রশ্নগুলো আসবে না, এইগুলোই বেশি আসবে। যে একজন ইলিটেড পার্সন অ্যাকাউন্ট ওপেন হুম। করতে পারবে
এবং তার অ্যাকাউন্ট করার ক্ষেত্রে কি লাগবে, হ্যাঁ, সেক্ষেত্রে কার তার থাম্ব ইমপ্রেশন লাগবে, হ্যাঁ। এবং থাম্ব ইমপ্রেশন কিন্তু যে দিবে সেখানে কিন্তু প্রেজেন্স থাকা লাগবে, ম্যানেজার বা সাব ম্যানেজার বা জেনারেল ব্যাংকিং যে ইনচার্জ আছে তার সামনে কিন্তু তার থাম্ব ইমপ্রেশন দিতে হবে। হুম। তার এবং তাকে সে ইলিটারেট পার্সনের ক্ষেত্রে থাম্ব ইমপ্রেশন দেওয়ার সময় সে নিজেরও একজন সাক্ষী আনবে। এটা যদিও কোথাও লেখা নাই, কিন্তু আমরা এটা প্র্যাকটিস করছি। এইটা প্র্যাকটিস করছেন, আরো বেশি ভালো করছেন, বেশি প্রোটেক্ট নিছেন আর কি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর সাধারণত আর ম্যানেজার, ইলিটারেট সাব ম্যানেজার বা পার্সন ডিবি ইনচার্জ থাকে তার থাকা ইলিটারেট লাগবে। আচ্ছা, ইলিটারেট পার্সন আর ব্লাইন্ড পার্সনের ক্ষেত্রে সে যখন টাকা তুলবে সে ফিজিক্যালি প্রেজেন্ট থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই তার ফিজিক্যালি থাকা লাগবে। আর ওই ক্ষেত্রেও আমরা একটা এক্সট্রা কশাসনেসের জন্য তাকে সাথে করে অন্য কাউকে নিয়ে আসতে বলি আর কি। তো না, সে আসলে ওইটা আসলে বলা ঠিক না, কারণ ওইটা কোথাও বলা নাই। তো এখানে বলা নাই সহজে বলা আছে যে এইখানে দেখেন স্পষ্ট লেখা আছে, হি উইল নট অপারেট দ্য অ্যাকাউন্ট আনলেস হি পার্সোনালি কামস টু দ্য ব্যাংক and put his thumb impression on the check in presence of the bank manager, sub manager, who will attest the same on verifying the photograph of the depositor on bank's record. সে শুধুমাত্র ওভার দ্য কাউন্টার ট্রানজাকশন করতে পারবে, কোনো ক্লিয়ারিং না, কোনো কিছু না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এগুলো ছোট ছোট গুলো আপনারা দেখে নিন, ম্যান্ডেট, পাওয়ার অফ অ্যাটর্নি, এই বিষয়গুলো দেখে নিন। নমিনি ডিসিজ পার্সনের অ্যাকাউন্ট খোলার জন্য ডিসিজ পার্সনের অ্যাকাউন্ট কিভাবে পরিচালিত হবে, এটা পরীক্ষা অনেক সময় আসে, যে একজন মৃত ব্যক্তির অ্যাকাউন্ট, হ্যাঁ, কিভাবে পরিচালিত হবে। এটা পরীক্ষা অনেক সময় আসে যে ডিসিজ অ্যাকাউন্ট কি জিনিস এবং ডিসিজ অ্যাকাউন্ট কিভাবে পরিচালিত হবে, এই জিনিসটা একটু পরীক্ষা অনেক সময় আসে। তো সেই ক্ষেত্রে কি কি জিনিস ডকুমেন্ট লাগে, যে একজন মৃত ব্যক্তির সার্টিফিকেট লাগবে হাসপাতাল থেকে, পুলিশ স্টেশন থেকে তার সার্টিফিকেটটা লাগবে, হ্যাঁ, চেয়ারম্যান বা ইউনিয়ন কাউন্সিল বা ওয়ার্ড কমিশনার যারা আছে তাদের সার্টিফিকেট লাগবে, কি কি লাগবে, গোরস্থানের সার্টিফিকেট লাগবে, হ্যাঁ, তার যদি কোনো সাকসেশন থাকে সাকসেশনের সার্টিফিকেট লাগবে, হ্যাঁ, সাকসেশন গুলো সার্টিফিকেট কারা দেবে, কোর্ট দিবে, হ্যাঁ, সেগুলো লাগবে। এবং যে পেই থাকবে, যে আসলে বেনিফিশিয়ারি হবে, সেগুলোর উত্তরাধিকারী যারা থাকবে সেগুলো কিন্তু কোর্ট থেকে অনুমতি নিয়ে আসতে হবে, হ্যাঁ। তো ডিসিজ পার্সন কি জিনিস এবং ডিসিজ পার্সনের অ্যাকাউন্ট কিভাবে পরিচালিত হবে, সেটা বিসি আমাদের যে বাংলাদেশ ব্যাংক যে সার্কুলারটা আছে এই সেই সার্কুলারে বলে যে এইগুলো আছে, কোন কোন ডকুমেন্ট গুলো রিকোয়ার্ড লাগবে সেগুলো এখানে বলা আছে। তবে এখান থেকে প্রথম যে জি পর্যন্ত, অর্থাৎ 6টা যে পয়েন্ট আছে, হসপিটাল অথরিটি, পুলিশ স্টেশন, চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার সার্টিফিকেট, তারপরে গোরস্থানের সার্টিফিকেট, সাকসেশন অথরিটি বাই দ্য কোর্ট, হ্যাঁ, এই 6টা জিনিস অবশ্যই লিখবেন পরীক্ষায়। আচ্ছা, আমার একটা কথা, সেটা হলো যদি নমিনি থাকে আমার কি সাকসেশনটা অতই জরুরি কি? বুঝি নাই। যদি নমিনি ডিক্লেয়ার করা থাকে এখন লাগবে। এটা কি কোনো ইয়ে দিয়ে হয়েছে কি, কোনো ওই যে সার্কুলার বা কিছু? আপনি যে ওই যে একটু আগে বললেন না যে স্যার ওই যে আমি যে ওই যে ইলিটেড পার্সন যখন আসে তখন তার একটা সাক্ষী নিয়ে সাথে করে অ্যাকাউন্ট খুলতে, বিষয়টা হচ্ছে সেরকম আর কি। এখন একটা জিনিস লাস্ট কাপল অফ ইয়ার্স একটা জিনিস প্র্যাকটিস খুবই ওয়াইডলি হচ্ছে, সেটা হলো যেহেতু মৃত্যুটাকে রেজিস্টার করা হচ্ছে, হ্যাঁ, তো অনেক জিনিসই তো আমাদের মানে দরকার হয় না, এটা একটা পয়েন্ট। আরেকটা হলো যেটা করতেছে ওইটা অনেক সময় ভুল তথ্য আসে না, সেটা যদি আমরা ঠিকঠাক মতো পাই আর কি, সেখানে ভুল তথ্য আসতে পারে। অনলাইন যদি আমাদের দেশে হয়ে যেত, অটোমেটিক্যালি যদি অনলাইন হইতো, তাহলে এই সমস্যাটা হইতো না আর কি। আচ্ছা, এটা আরেকটা হলো যে হার্ড কপি আসে, একটা হার্ড কপি নিয়ে আসে, ঝামেলা আর কি। না, ওইটা তো আমরা ভেরিফাই করে নিই। এখন তো মোটামুটি ঢাকায় তো এই ঝামেলাটুকু নাই, গ্রামে বা ছোট শহরে বা এইখানে ঝামেলা হয়। আরেকটা প্রশ্ন হলো, নমিনি নিয়ে একটা ট্রাবল ছিল অনেক আগে, 3-4 বছর আগে কোর্ট একটা
আহ ইয়ে দিল যে নমিনি পাবে না, উত্তরাধিকাররা পাবে। পরবর্তীতে এটা নিয়ে কনফিউশনের পরে বাংলাদেশ ব্যাংকও একটা ইয়ে দিল যে না, নমিনি পাবে, সেকশন 104 ও সেকশন 105 বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইন। সেটা নিয়ে পরবর্তীতে কিছু লেখালেখি পড়ছিলাম যে ব্যাংক শুধু নমিনিকেই টাকা দিবে, কিন্তু এরপরে যদি কোনো ইস্যুস অ্যারাইজ করে, নমিনি ইজ রেসপন্সিবল ফর টু ফলো দ্য কোর্ট অর্ডার, ব্যাংকে লায়াবল করা। ব্যাংকের বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে সাকসেশন হ্যাঁ। সার্টিফিকেটটা নিয়ে নেওয়া কোর্টের থেকে। তাহলে আচ্ছা আচ্ছা, এটা সার্টিফিকেটটা যদি নেয়, সাথে নমিনিও হ্যাঁ হ্যাঁ তো আছেই। নমিনি যেমন ধরেন হ্যাঁ যে আমার যদি পিএফ, আমি যদি মারা যাই, আমার হ্যাঁ পিএফ এর ক্ষেত্রে হুম। সেক্ষেত্রে কিন্তু টাকা দিতে কোনো সমস্যা নেই, কারণ আমার পিএফ গ্র্যাচুইটি এটা কিন্তু আমি বলে দেওয়া আছে, আমার ওয়াইফ দেবো, আমার ফ্যামিলি মেম্বার কাদের কাদের হ্যাঁ দেবো। হ্যাঁ 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 বলা, এটা সেক্ষেত্রে বলা কোনো থাকে। সমস্যা নাই। কিন্তু অ্যাকাউন্ট নাই। ওপেনিং এর ক্ষেত্রে ঝামেলা আছে। অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে নমিনি জানলেও যদি আমার সম্পর্কে হয়তো আমার ব্যাংকের এমপ্লয় জানে যে কারা হুম আছে, হুম কাস্টমারের ক্ষেত্রে তো হুম। সম্পূর্ণ অবগত না। সেই না ক্ষেত্রে না সাকসেশন সার্টিফিকেট নিলে ব্যাংক ব্যাংক ফ্রি থাকে আর কি, রিস্ক ফ্রি থাকে। না, আমরা সাকসেশন নিলাম, তারপরে আমরা কি নমিনিকেই টাকা, সাকসেশনকে টাকা দিব? হ্যাঁ হ্যাঁ, না সাকসেশনকে দিব না, আমরা নমিনিকেই টাকা দিব, কিন্তু সাকসেশন সার্টিফিকেট আমরা নিব। সেই সাকসেশনটা কে দিবে? কোর্ট দিবে? কোর্ট দিবে, কোর্ট দিবে। ঠিক আছে, ওকে। সাকসেশন সার্টিফিকেট মাঝে মাঝে দেখি ইউনিয়ন পরিষদ বা পৌরসভা দিয়ে দেয়, ওই ক্ষেত্রে নেওয়া যাবে কিনা? হ্যাঁ, আগে দিত, আগে না দিত এটা। না আগে না এখন না, এখন এটা আর লাগে, এটা এখন আর লাগে দেখি হলো না। কেউ যদি এটা অনেক কোর্টে আগে যায় দিত। ফর সাকসেশন, না প্রাইমারিলি এই কাগজটা কোর্টে প্লেস করতে হয় ফর সাকসেশন, মানে কোর্ট অর্ডার পাওয়ার জন্য, রিগার্ডিং সাকসেশন কোর্ট অর্ডার পাওয়ার জন্য ইউনিয়ন পরিষদ অথবা মেয়র অথবা লোকাল সিটি কর্পোরেশনের কমিশনার, এদের একটা প্রাইমারি সার্টিফিকেট লাগে, সেটা কোর্টে সাবমিট করতে হয়। কোর্ট তখন ওইটার বেসিসে অর্ডারটা দেয়। আচ্ছা, এইগুলো সম্পর্কে একদম বিস্তারিত লেখা আছে, এই কটা জিনিস হুম হুম। পড়লেই আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, যেখানে কোনো আচ্ছা নমিনি আচ্ছা নাই সেই ক্ষেত্রে পেমেন্ট প্রসিডিউরটা কি হবে, এবং এইগুলা সম্পর্কে বিস্তারিত লেখা আছে। কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই মনে রাখবেন 1 থেকে 6টা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট। 1 থেকে 6টা, এ থেকে জি পর্যন্ত, এ থেকে জি পর্যন্ত। বাকিগুলো যদি পরীক্ষার খাতায় মনে থাকে তাহলে লিখবেন, এর দরকার নাই। এগুলো সম্পর্কে আমি ডিসকাস করলাম না। গার্নিশি অর্ডার, পরীক্ষা অনেক সময় আসতে পারে। গার্নিশি অর্ডার নাম শুনছেন? নাম শুনছি কিন্তু হ্যাঁ হ্যাঁ ভালোভাবে বুঝি না স্যার। নুরুল করিম বলেন কি জিনিস ভাই? নাম শুনছি, বুঝি না। এটা ও, একটা নাম শুনতে কোর্টের বলেন, অর্ডার, সাইবুল বলেন। এটা একটা কোর্ট থেকে আসে, কোর্টের অর্ডার। আপনি হ্যাঁ, বিষয়টা আসলে ওইভাবে বুঝি না। এটা শুধু কোর্ট অর্ডার না, এটা কিছু অথরিটি আছে, এদেরও অর্ডার গুলো গার্নিশি অর্ডার। 1984 এর ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স অনুযায়ী, আমি যদি ভুল না করে থাকি, ইনকাম ট্যাক্স অথরিটি, সরি, ইনকাম ট্যাক্স, তারপরে কাস্টমস, তারপর কোর্ট, এদের অর্ডার গুলো গার্নিশি অর্ডার। যেমন আমরা যেমন এই ইয়ে থেকে চিঠি পাই না, ইনকাম ট্যাক্স অথরিটি থেকে, উনি ট্যাক্স দেন না, ওনার টাকাটা ইয়ে করে আমাকে দিয়ে দেন, এগুলো কিন্তু গার্নিশি অর্ডার। আচ্ছা, এইখানে যে আমি কি ঠিক বললাম কিনা? ঠিক, আপনি ঠিক বলছেন, কিন্তু ব্যাপার হচ্ছে গার্নিশি অর্ডারকে মূলত বলা হচ্ছে কোর্ট অর্ডার। কোর্ট অর্ডার, হ্যাঁ, মোস্টলি বলা হয় কোর্ট অর্ডার। মূলত বলা হচ্ছে কোর্ট অর্ডার। হ্যাঁ, এবং আদার যে রেগুলেটরি বডি আছে, আমাদের যে আদার যে রেগুলেটরি বডি আছে, যেমন ধরেন আমাদের যে বাংলাদেশ ব্যাংক, তারপরে ইনকাম ট্যাক্স, ভ্যাট, হ্যাঁ, এরা হচ্ছে এর সহযোগী আর কি। কিন্তু বেসিক্যালি গার্নিশি অর্ডার হচ্ছে কোর্ট অর্ডার। কোর্ট থেকে একটা অর্ডার আসে যে এই অ্যাকাউন্টটাকে স্টপ করা হোক, এবং এই অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়া হোক, এবং এই অ্যাকাউন্টে যে টাকা আছে সে টাকা যেন কোনোভাবে সে উত্তোলন করতে না পারে। ঠিক আছে, হুম। এই টাকাটা যেন কোনোভাবে কিংবা এই টাকাটা আমাদেরকে দিয়ে দাও। হ্যাঁ, বা এই টাকাটা অমুক পারপাজে অ্যাডজাস্ট করা হোক, অমুক পারপাজে অ্যাডজাস্ট জাস্ট করা হোক। করো। হুম। তো এখানে গার্নিশি হচ্ছে যে ব্যাংকার যে, তাকে বলে গার্নিশি। ঠিক আছে, আর গার্নিশি অর্ডার হচ্ছে কোর্ট থেকে যে অর্ডারটা ব্যাংকার প্রাপ্ত হয়, ব্যাংকারকে বলে হচ্ছে গার্নিশি। আর ব্যাংকার যে কোর্ট থেকে যে অর্ডারটা প্রাপ্ত হয়
এই জন্য ব্যাংক এই অর্ডারটার নাম হচ্ছে গার্নিশি অর্ডার। ব্যাংকার কি জন্য প্রাপ্ত হয়? ব্যাংকার তার যে কাস্টমার থাকে সেই কাস্টমারের অ্যাকাউন্টটাকে ফ্রিজ করবে না বন্ধ করে রাখবে না স্টপ করবে, সেটা কম্পিটেন্ট যে অথরিটি আছে, বেসিক্যালি কোর্ট যে অর্ডারটা দেয় সেই অর্ডারের মাধ্যমে ব্যাংকার যখন এটা পালন করে তখন সেই অর্ডারটা যে ব্যাংকার পালন করতেছে এই জন্য এটাকে বলে, ব্যাংকারের মাধ্যমে যেহেতু পালিত হয় সেজন্য ব্যাংক এই অর্ডারটাকে বলে গার্নিশি অর্ডার। নুল করিম ক্লিয়ার? পুরোপুরি হয়নি স্যার এখনো, হ্যাঁ, পুরোপুরি ক্লিয়ার না। মানে আচ্ছা, কোর্ট ব্যাংকের উপরে যে অর্ডারটা দিল আর ব্যাংকার ব্যাংকার যে এটা পালন পালন করলো করলো এই কারণে এই কোর্ট অর্ডারটার নাম গার্নিশ অর্ডার। এটা হচ্ছে গার্নিশি অর্ডার। হ্যাঁ, কিন্তু আমরা ব্যাংক সংখ্যাটা ব্যাংক কেমনে হচ্ছে দেবো? গার্নিশি, ব্যাংক হচ্ছে গার্নিশি, ব্যাংকার হচ্ছে গার্নিশি, গার্নিশি, ব্যাংকার ব্যাংকার হচ্ছে গার্নিশি, ব্যাংকার। ব্যাংকার। তাহলে সংখ্যাটা কি লিখবো স্যার এটার? সংখ্যাটা লিখবেন হচ্ছে এরকম: garnishi order is a court order instructing a garnishi that funds held on behalf of a debtor should not be released until directed by the court. এটা একটা কোর্ট অর্ডার যেটা ব্যাংকার মানতে বাধ্য তার কাস্টমারের কোর্ট থেকে যে কাস্টমারের এগেনস্টে কোর্ট থেকে যে প্রাপ্ত হয় যে টাকা না দেওয়ার জন্য যে কোর্ট অর্ডারটা ব্যাংকে কোর্ট থেকে যে প্রাপ্ত হয় এবং ব্যাংকার যে এটা পালিত করে বা মানতে বাধ্য সেই অর্ডারটাকে বলা হচ্ছে গার্নিশি অর্ডার। এই যে যে লাইনটুকু আমি বোল্ড করে রাখছি, কোর্ট পর্যন্ত, কোর্ট পর্যন্ত। গার্নিশি থেকে কোর্ট পর্যন্ত। এখন কি তাহলে তাহলে ইনকাম ট্যাক্স ইয়েগুলো ইনস্ট্রাকশন গুলো কি গার্নিশি অর্ডার না? না, ওটা তো গার্নিশি অর্ডার না, ওটা রুলস, বিভিন্ন যে রেগুলেটরি অথরিটি আছে তাদের কথাগুলো আমরা মানতে বাধ্য আর কি। হ্যাঁ, বাধ্য। এটার সাথে গার্নিশি অর্ডারের কোনো সম্পর্ক। আচ্ছা, এটা দুই প্রকার হয়ে থাকে। একটা একটা হচ্ছে যে যখন কোর্টের অর্ডারটা পুরোপুরি ব্যাংকার মানে, হ্যাঁ, যে ব্যাংকার পুরোপুরি মানে, তখন যদি অর্ডারটা পুরোপুরি ব্যাংকার মানে তো সেটা হচ্ছে অ্যাবসুলেট বলে, এই রুলটাকে বলা হচ্ছে অ্যাবসুলেট। আর ব্যাংকার অনেক সময় এক্সপ্লেনেশন চায়, কোর্টের কাছে এক্সপ্লেনেশন চায় যে কেন আসলে আমি ওই কাস্টমারের পক্ষে এক্সপ্লেনেশন অনেক সময় ব্যাংকার চায় কোর্টের কাছে যে আমি কেন তার ফান্ডটাকে ফ্রোজেন করে রাখবো। তো এটা ব্যাংকার আসলে কোনো সময় চায় না, তো অনেক সময় স্বপ্রণোদিত হয়ে অনেক কারণে চাইতে পারে। যদি চায় সেটাকে বলে রুল নিশি, আর যদি কোর্টের কথাই ফাইনাল অর্ডার ভেবে মেনে নেয় সেটাকে বলে রুল অ্যাবসুলেট। রুল অ্যাবসুলেট এটা দুই প্রকার হতে পারে। রুল নিশি যদি কোর্টের এগেইনস্টে এক্সপ্লেনেশন চাইলে রুল নিশি, এক্সপ্লেনেশন না চাইলে রুল অ্যাবসুলেট। ফলো করলে রুল অ্যাবসলিউট, না করে যদি ফলো না করে যদি কারণ জানতে চায় তাহলে রুল, তাহলে রুল নিশি। হ্যাঁ, বুঝতে পারছি, রুল নিশি। এই লেটার অফ থ্যাঙ্কস আমরা মোটামুটি জানি যে লেটার অফ থ্যাঙ্কস কি জিনিস। আমরা প্রত্যেক কাস্টমার যখন আসে আমাদের কাছে তখন তার জন্য যে একটা ধন্যবাদ একটা চিঠি পাঠাই সেটা লেটার অফ থ্যাঙ্কস বলে। স্যাংশন স্ক্রিনিং আমরা জানি যে এটা হচ্ছে স্যাংশন স্ক্রিনের সংজ্ঞা। লেটার অফ থ্যাঙ্কস এর সংজ্ঞা প্রথম লাইন, একটা লাইন, হ্যাঁ, প্রথম লাইনটা। স্যাংশন স্ক্রিনিং এই লাইনটা। জাস্ট এ মিনিট, হ্যাঁ।